আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে এবং হয়তো কারো দুই একটা পরীক্ষা বাকি আছে। আমাদের ওই ট্র্যাজেডির কারণে যে পরীক্ষাগুলো পিছিয়ে ছিল, তো সেই প্রস্তুতির মাঝে আমরা ট্রাই অ্যাডমিশন নামে যে কোর্সটি চালু করেছি তোমাদের জন্য ফ্রি। তো সেই কোর্সেরই আজকে ইংরেজি ক্লাসে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমরা ইংরেজি ক্লাসে দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন কেমন হয়। এবং তোমাদের ভিতর অনেকের অনেক প্রশ্ন জাগতে পারে যে অ্যাডমিশন কোর্সে কেন প্রতিটা ক্লাসে আমরা আসলে আগেই প্রশ্ন বিশ্লেষণ করাচ্ছি। দেখো, অন্যান্য জায়গাতে তোমাকে আগে প্রথমে টপিক ভিত্তিক ক্লাস শুরু করে দেবে, এটা আসলে একটা ভুল। কেন ভুল? তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি আসে, বা বিশ্ববিদ্যালয়গুলোতে কোন ধরনের প্রশ্ন আসে, বা বিশ্ববিদ্যালয়গুলোতে কোন টপিক থেকে প্রশ্ন আসে, এটাই যদি তুমি না জানো, তুমি আসলে কোন টপিক পড়বে আলটিমেটলি? তো সেজন্য আমাদের আসলে সবসময় আমরা চেষ্টা করি শিক্ষার্থীদেরকে আগে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা বুঝিয়ে দেওয়ার, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেটা বুঝিয়ে দেওয়ার। তো তোমরা যারা জুমে আছো বা ফেসবুকে আছো, তোমরা আমাকে একটু বলবা যে শুনতে পাচ্ছ কিনা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা সবসময়, যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কি বেসিক্যালি মানে সেম, মানে কয়েকটা টপিক সেম থাকে যে টপিকগুলো থেকে সবসময় প্রশ্ন আসছে। তো ওই টপিকগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। এবং এর পাশাপাশি আমাদের সবসময় বলে থাকি যে বর্তমান যে প্রশ্ন প্যাটার্নটা, এই প্রশ্ন প্যাটার্নটা দেখবা গ্রামার কেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসছে। এবং তারা একটু ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট করছে তোমাদের, তোমার আসলে রিডিং পড়ে অর্থ বুঝতে পারতেছো কিনা, তোমার ভোকাবুলারি বিল্ড আপ হচ্ছে কিনা। আসলে এই জিনিসগুলা একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে বর্তমানে টেস্ট করা হচ্ছে, যার মাধ্যমে তোমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আহ, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে শুরু করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 23-24 সেশনে। এবং আমি এই সেশনে পরীক্ষা দিয়েছিলাম, এবং আমি নিজে পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 38তম হয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করব, এবং কোন ধরনের প্রশ্ন এসেছিল আমরা একটু দেখি। আচ্ছা, তোমরা যারা জুমে আছো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? বা কেউ যদি কথা বলতে চায় একটু আনমিউট হইও। জি স্যার। আহ, আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো আমাদের যে প্রথম প্রশ্নটা এসেছিল, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে পিন পয়েন্ট ইরোর। পিন পয়েন্ট ইরোর। আচ্ছা, এই যে ইরোর ডিটেকশন, মানে ইরোর ইরোর রিলেটেড প্রশ্ন আসবে তোমার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। দেখো, এইটা হচ্ছে এক ধরনের, যে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, ওই সেন্টেন্সের চারটা জায়গাতে তোমার আন্ডারলাইন করা থাকবে এবং যে কোনো একটা জায়গা ভুল থাকবে। এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন হচ্ছে যে তোমাকে চারটা সেন্টেন্স, আলাদা আলাদা চারটা সেন্টেন্স দিবে। ঠিক আছে? আলাদা আলাদা চারটা সেন্টেন্স দিবে, এবং সেই সেন্টেন্স গুলোর থেকে হয় তিনটা ভুল একটা কারেক্ট, অথবা তিনটা কারেক্ট একটা ভুল, এরকম প্রশ্ন থাকে। বেসিক্যালি পিন পয়েন্ট ইরোরের প্রশ্ন হচ্ছে এবং দুই ধরনের। এবং এই পিন পয়েন্ট ইরোরের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গ্রামারের সব টপিকগুলো যদি ভালো মতো আয়ত্তে থাকে, এবং অনেক কমন পাই হচ্ছে টফেল থেকে। টফেল নামক যে একটা বই আছে, ক্লিস টফেল, ব্যালেন্স টফেল বলো। তো ওই টফেল গুলো আমরা হচ্ছে তোমাদের যে ক্লাসগুলো থাকবে, সেই ক্লাসে আমরা ক্লিস্টফেল পড়িয়ে থাকি তোমাদের জন্য। দেখবা যে রুটিনটা, সেখানে ক্লিস্টফেলে আলাদা ডেডিকেটেড ক্লাস থাকে। তো পিন পয়েন্ট এরকম সেন্টেন্স কারেকশন থেকে যে প্রশ্নটা এসেছে, আমরা একটু দেখি এই সেন্টেন্সে কোথায় ভুল আছে। দ্য গার্লস ওয়ার সরি টু হ্যাড মিসড দ্য সিঙ্গার্স ওয়েন দে অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট। আচ্ছা, এটা তোমরা বলো তো, এখানে এ নাম্বারটা ভুল, বি ভুল, সি ভুল, নাকি ডি ভুল? কোনটা ভুল হতে পারে? খুবই সহজ কিন্তু এটা। কোনটা ভুল হবে? আনমিউট আছো যে? কোনটা ভুল হতে পারে? আশরাফুল ইসলাম মেবি আনমিউট আছো। সাব্বি। বি নাম্বারটা। আচ্ছা, কিভাবে বি নাম্বারটা ভুল হয় একটু বলো তো। স্যার, সাধারণত টু এর পর ভার্বের বেস ফর্ম এই হবে। ভার্বের বেস ফর্ম, গুড। তার মানে এই প্রশ্নের উত্তরটাতে বি নাম্বারটা ভুল হচ্ছে, এখানে হবে আমার হ্যাভ। সচরাচর মানে সাধারণত টু এর পর আমরা ভি ওয়ান ইউজ করি, অর্থাৎ বেস ফর্মটা ইউজ করি। বাট কিছু কিছু টু আছে যে টু এর পর আমরা ভি ওয়ান ইউজ করি না। যেমন যেমন আমরা ধরো আমরা লিখতে পারি যে লুক ফরওয়ার্ড টু, তাই না? লুক ফরওয়ার্ড টু, অথবা উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, ভিউ টু, ইন অ্যাডিশন টু। এই যে টু গুলা, এগুলার পরে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। লাইক আই লুক ফরওয়ার্ড টু গোয়িং এ ট্রাভেল, গোয়িং এ জার্নি। লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এগুলার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আরো টু আছে, আমরা এগুলা ক্লাসে দেখবো। এবং সচরাচর টু এর ক্ষেত্রে আমরা বেস ফর্ম ব্যবহার করি। তার মানে এটা উত্তরটা হবে আমার বি নাম্বারটা। আচ্ছা, দেন আমরা দুই নাম্বার প্রশ্নটা যদি দেখি, এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পিন পয়েন্ট ইরোরের প্রশ্ন। পিন পয়েন্ট ইরোর। আচ্ছা, তাহলে দুইটা প্রশ্ন আসছে আমাদের পিন পয়েন্ট ইরোর থেকে। আচ্ছা, দেখো তো এইখানে কোনটা ভুল হইতে পারে। নাসরিন said she would borrow her new movie camera if he wanted to use it on my trip to Europe.
আচ্ছা, এই সেন্টেন্সটাতে কোনটা ভুল হইতে পারে? তোমরা হচ্ছে কনফিউজিং কিছু ওয়ার্ড পাবা, কনফিউজিং কিছু ওয়ার্ড পাবা যে ওয়ার্ডগুলো আসলে ব্যবহার বা অর্থগত দিক অনেক সময় আমাদের কনফিউজ করে। সেরকমই দুটো ওয়ার্ড হচ্ছে, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে লেন্ট। এই দুটার ভিতর পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে বড় মানে কি, নাসরিন সেড শি উড বড় হার। আচ্ছা, লের মানে হচ্ছে ধার দেওয়া, ঠিক আছে, লেন মানে ধার দেওয়া, আর বড় মানে হচ্ছে ধার নেওয়া, ধার নেওয়া। এখানে কি বলছে যে নাসরিন সেট, মানে নাসরিন বলছে যে শি উড ড্যাশ হার নিউ মুভি ক্যামেরা ইফ আই ওয়ান্টেড টু ইউজ ইট, মানে আমি যদি এটি ব্যবহার করতে চাই তাহলে নাসরিন আমাকে তার ক্যামেরাটা ধার দিবে। এই ধার দেওয়া অর্থে এখানে আমার বড় এর জায়গায় আমাকে ল্যান্ড ইউজ করতে হবে, কিন্তু উত্তরটা হচ্ছে এই নাম্বারটা। এখানে উত্তর এটা হবে হচ্ছে ল্যান্ড, মানে ল্যান্ড আর বড় এর পার্থক্য বুঝছো? সবাই নিশ্চুপ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা একটু দেখো, এখানে আমাদের একটা প্যাসেজ কম্প্রিহেনশন আছে, এখানে একটা প্যাসেজ কম্প্রিহেনশন আছে, এবং তোমাদেরকে বলেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে আমাদের একটা বিশাল বিশাল প্যাসেজ কম্প্রিহেনশন দিবে। এবং প্যাসেজ দেখার সময় আমরা অনেক সময় হাঁপিয়ে যাই বা অনেক সময় দুশ্চিন্তায় পড়ি যে কিভাবে এটা সলভ করবো, ঠিক আছে? তো প্যাসেজ সলভ করার ক্ষেত্রে আসলে আমাদের রিডিং ক্যাপাবিলিটিটা তারা টেস্ট করে। এবং প্যাসেজের ক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন আমরা জানি, একটা হচ্ছে সিন থেকে আসে, অর্থাৎ তোমরা যে টেক্সট বইটা পড়ো সেইখান থেকে প্যাসেজ আসতে পারে, আর একটা হচ্ছে তোমরা আনসিন প্যাসেজটা। তো আনসিন প্যাসেজ বোঝার ক্ষেত্রে আমাদের আসলে একটু রিডিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে, অর্থাৎ একটা একটা বিষয় দেখার পরে যেন আমি তার অর্থটা বুঝতে পারি, সেই ক্যাপাবিলিটি, সেই স্কিলটা তোমাকে বৃদ্ধি করতে হবে। এবং সেই জন্য তোমার যেটা করণীয় সেটা হচ্ছে বেশি বেশি রিডিং পড়া, বেশি বেশি রিডিং পড়ো। এবং রিডিং পড়তে পারো কয়েকটা জায়গা থেকে, তুমি নিউজ পেপার পড়তে পারো, অথবা তুমি যে কোনো গল্পের বই পড়তে পারো ইংরেজিতে। এগুলো যদি পড়ো তাহলে দেখবা তোমাদের প্যাসেজ কম্প্রিহেনশন গুলো প্রশ্ন সলভ করা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্যাসেজ কম্প্রিহেনশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে প্রশ্ন এসেছিল 4টি। আচ্ছা, 4টি প্রশ্নের পরে আমরা দেখি এইখানে যে প্রশ্নটা এসেছে লিটারেচার থেকে, ইউলাইসিসটা কি, অর্থাৎ লিটারেচার থেকে প্রশ্ন এসেছে, লিটারেচার। আচ্ছা, লিটারেচার থেকে প্রশ্নটা এসেছে, এবং লিটারেচার থেকে আমাদের 3 ধরনের প্রশ্ন আসবে। প্রশ্নটা হচ্ছে 3 ধরনের। প্রথম ধরনটা হচ্ছে আমাকে ফিগার অফ স্পিচ নির্ণয় করতে হবে, অর্থাৎ সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, তোমরা যেটা পড়ো। দ্বিতীয় ধরনটা হচ্ছে কয়েকটা বই রিলেটেড, অর্থাৎ অমুক বইটা কে লিখছে, এই বইটা কি উপন্যাস নাকি, বা এই বইটা কি গল্পগ্রন্থ নাকি, এই ধরনের প্রশ্ন একটা আসবে। আরেকটা প্রশ্ন আসবে আমাদের কিছু লিটারারি টার্ম আছে, লিটারারি টার্ম। লিটারি টার্ম বলতে ধরো স্যাটায়ার কি, এলিজি কি, বা তোমার লিমারিক কি, সনেট কি, এই যে লিটারি টার্ম গুলা, এই 3 ধরনের প্রশ্ন তোমাদের লিটারেচার থেকে আসবে। তো পড়বা কোথা থেকে? আমাদের ক্লাসটা আসবে, এবং আমাদের তোমাদের যে ইংলিশ ডাইজেস্টটা রয়েছে, তোমাদের ইংলিশ ডাইজেস্টে লিটারেচারের যত প্রশ্ন দরকার বা যতটুকু প্রয়োজন সবগুলো ইনক্লুড করা হয়েছে। আশা করি এর ভিতরে তোমাদের কমন আসবে। আচ্ছা, ইউলাইসিসটি হচ্ছে একটি উপন্যাস, এটি একটি উপন্যাস। আচ্ছা, এটি একটি উপন্যাস যেটি লিখছেন হচ্ছে জেমস জয়সি। সি নাম্বারটা জেমস জয়সি। তাহলে 7 নাম্বারটা হচ্ছে লিটারেচার থেকে প্রশ্ন, তোমরা কোশ্চেন সোর্সটা একটু লিখে রাখবা। আচ্ছা, দেন 8 নম্বরটা, এই প্রশ্নটা আমাদের একটু মিনিং বেসড, এই প্রশ্নটা আমাদের একটু মিনিং বেসড। আচ্ছা, তোমরা একটু আগে উত্তর করো তো দেখি তোমরা পারো কিনা। যারা জমে আছো কমেন্টে উত্তর করতে পারো, বা এখানে আনমিউট হয়ে উত্তর করতে পারো। আচ্ছা, একজন একজন বলছে হচ্ছে স্যার বেসিক ভালো না তাই কিছুই বুঝতেছি না। দেখো, বেসিক জিনিসটা কি, তুমি এবিসিডি পারো মানে তোমার বেসিক ভালো আছে। দেন তোমাকে আসলে এটা কেন পড়ানো হচ্ছে, যেন তোমার টপিক সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। মানে তুমি যদি নাই জানো যে বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, তুমি কি পড়বা? ঠিক আছে, খুবই সিম্পল একটা কোশ্চেন কিন্তু, যে অনেক সময় প্রশ্ন করে পরীক্ষার আগে ভাইয়া সাজেশন দেন, ভাই তোমার কি সাজেশন দেবো? তুমি যদি নাই জানো তাহলে তুমি 1.5 বছর পড়লা কি যে আমার কাছে সাজেশন চাচ্ছ? তাই মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করার আগে তোমাকে অবশ্যই ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা একটু জানতে হবে, কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে তোমাকে এটা বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, দেন তুমি ওই টপিক গুলার বেসিক তুমি ইনক্রিজ করে, তাই এগুলা নিয়ে আসলে কোনো দুশ্চিন্তার কারণে যে ভাই আমার বেসিক ভালো না তাই কিছু বুঝতেছি না। তুমি তুমি আগে এইটা বুঝো যে তোমার মানে কোশ্চেন সোর্সটা তুমি বুঝতে পারতেছো কিনা, যে কোথা থেকে প্রশ্ন আসতেছে। আচ্ছা, দেখো এখানে বলছে যে অড ওয়ার্ড কোনটা, মানে কোন ওয়ার্ডটা অন্য 3টা ওয়ার্ড থেকে ভিন্ন। দেখো, নেস্ট মানে কি?
আমরা জানি নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, ঠিক আছে, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। দেন ক্যানেল, ক্যানেল মানে কি? ক্যানেল মানে হচ্ছে আমরা জানি কুকুর বা ডগ, ঠিক আছে, কুকুরের বাসা টাইপের কিছু বোঝায়। আচ্ছা, দেন বিউরো মানে কি? আচ্ছা, বিউরো এটা মানে হচ্ছে তোমরা এই যে খরগোশ বা বা শিয়াল, যখন খরগোশ অথবা ধরো যে শিয়াল, এরা যখন কোনো গর্ত করে, ঠিক আছে, কোনো গর্ত করে বা থাকার জায়গা বোঝায়, খরগোশ শিয়াল থাকার জায়গা বোঝায়। আর আমরা জানি ফেদার মানে কি? ফেদার মানে হচ্ছে পাখা বা পাখির হচ্ছে পার্ট অফ এ বডি, তাই না? আমরা বলতে পারি পার্ট অফ এ বডি। আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখো আমি এ নাম্বারটা, বি নাম্বারটা এবং ডি নাম্বারটা তিনটাই আমার কি বোঝাচ্ছে? তিনটাই আমার থাকার জায়গা বোঝাচ্ছে। তিনটাই বোঝাচ্ছে হচ্ছে থাকার জায়গা, আর এটা বোঝাচ্ছে কি? আমার পার্ট অফ এ বডি। তাহলে আলটিমেটলি অড ওয়ার্ড কোনটা? অড ওয়ার্ডটা হচ্ছে এই সি নাম্বারটা, যে ফেদার। আচ্ছা, আচ্ছা, গুড। দেন তোমাদের পরবর্তী প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করবো। তাহলে এই প্রশ্নটা হচ্ছে মিনিং বেস, তোমরা যদি ভোকাবুলারি না বুঝো তাহলে এই প্রশ্নটা আসলে আলটিমেটলি উত্তর করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, দেন 9 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের টেক্সট বুক থেকে প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা এসেছে আমাদের টেক্সট বুক থেকে। আচ্ছা, টেক্সট বুক থেকে যে প্রশ্নটা এসেছে, যে নেটিজেন, এটা হচ্ছে আমাদের ইটিকেট এন্ড ম্যানারের যে পার্টটা আমরা পড়ে থাকি, ঠিক আছে, সেইখানে দেখবে নেটিজেন নিয়ে আমাদের কোশ্চিন আছে। যে নেটিজেন কারা? দুইটা পার্থক্য, একটা হচ্ছে সিটিজেন আর একটা হচ্ছে নেটিজেন। এর পার্থক্য কি বলতে পারবা? আচ্ছা, যারা কমেন্ট করছো তারা একটু আনমিউট হয়ে বলো। লুবাইনা নূর বি বলছো, তোমাদের প্রত্যেকে আনমিউট হওয়ার অপশন দেওয়া হচ্ছে। ভাই, সামান্য একটু ধারণা আছে। আচ্ছা, নেটিজেন হয়তো যারা ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে হয়তো হ্যাঁ, গুড। নেটিজেন বলে। নেটিজেন হচ্ছে যারা আসলে ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে আলটিমেটলি নেটিজেন বলা হয়। গুড, তোমার উত্তর ঠিক আছে, অর্থাৎ তোমার ধারণাটা ঠিক আছে। মানে তুমি যদি আন্দাজে দাগাইতে তাহলে কিন্তু হয়ে যাইতো। তবে পরীক্ষার সময় অনেক সময় দেখবা যে ধারণা কেন্দ্রিক প্রশ্ন অনেক সময় আমাদের কমন পড়ে যায়। মানে আমি আসলে কখনো পড়ি নাই, কিন্তু এই বিষয়ে ধারণা আছে, আমি আন্দাজে দাগাই দিই, রাইট হয়ে যায়। এরকম অনেক সময় দেখবা প্রশ্ন আমাদের পড়ে। তার মানে নেটিজেনটা হচ্ছে যারা, যে সকল নাগরিকরা ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে যারা, তার মানে কি আমি তুমি সবাই হচ্ছে কি এক একজন নেটিজেন। বাট সকল মানে সকল সিটিজেন কিন্তু ইন্টারনেট ব্যবহার করে না। তুমি লাইক ধরো যে পাহাড়ের গহীনে যাও, সেখানে ইন্টারনেটই নেই, মানে কি তারা কি নেটিজেনের ভিতর পড়বে? না, তারা হচ্ছে জাস্ট সিটিজেন অফ এ কান্ট্রি। বাট নেটিজেন কারা? যারা হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যবহার করতেছে। তার মানে কি অল নেটিজেন ইজ এ সিটিজেন, মানে সিটিজেন, বাট সকল সিটিজেন নেটিজেন না, এরকম একটা অপশন পাচ্ছি আমরা। তার মানে কি ওয়ান হু ইউজ ইন্টারনেট। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের টেক্সট বুক থেকে এই প্রশ্নটা এসেছে। আচ্ছা, আহিদ আশরাফও বি বলেছো, গুড। আচ্ছা, তোমরা হচ্ছে যারা ফেসবুকে আছো কমেন্টে অবশ্যই উত্তর করবা। দেন 10 নম্বরটার প্রশ্নের আগে আমরা একটু বিজ্ঞাপনে যাই। সি ইউনিট কেন্দ্রিক একটা পরীক্ষার আমাদের কোর্স চালু করা হয়েছে। সি ইউনিটে আমরা এই সকল মেন্টররা রয়েছি, এবং সি ইউনিটে তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে অবশ্যই বলবা যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখবো, 10 নম্বরটা। রাব্বি উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। এই প্রশ্নটা এসেছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার পড়ছো তোমরা? বলতে পারবা কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। আমরা সবসময় ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এগুলো পড়ে থাকি, তাই না? আচ্ছা, সেটা কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে বেসিক্যালি 4 প্রকার। 4 প্রকার কি কি? একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আচ্ছা, জিরো কন্ডিশনাল কোনটা? জিরো কন্ডিশনাল হচ্ছে মানে যেটা তোমাকে বৈজ্ঞানিক সত্যতা প্রকাশ করে। জিরো কন্ডিশনাল আগে একটু ব্যাখ্যা করি। এটা হচ্ছে ট্রু এবং সাইন্টিফিক্যালি ট্রু, মানে বৈজ্ঞানিক সত্য আছে এটা। এবং এই সকল ক্ষেত্রে আমাদের উভয় পাশে, মানে ইফ যুক্ত ক্লস তো অবশ্যই দুইটা ক্লস থাকে, তাহলে উভয় ক্লসে এখানে আমার একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো ধরো একটা উদাহরণ দিলাম যে ইফ উই বয়েলস, আচ্ছা, ইফ উই হিট ওয়াটার অ্যাট, ধরলাম অ্যাপ্রক্সিমেটলি 100 ডিগ্রি সেলসিয়াস বা যাই ধরো, আমি তো সায়েন্স স্টুডেন্ট না, তাই বলতে পারতেছি না। দেন ইফ উই হিট ওয়াটার এট 100 ডিগ্রি সেলসিয়াস ইট ড্যাশ,
এখানে ধরো অপশনে থাকলো বয়েল, মানে বয়েল মানে গলে যাওয়া বা বাষ্পে পরিণত এরকম হচ্ছে। দেখো, আমি যদি ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, খুব স্বাভাবিকভাবেই ওয়াটারটা কি হবে, বয়েলস হবে বা গলে বাষ্পে পরিণত হবে। এটা কি দেখো একটা বৈজ্ঞানিক সত্যতা না? এটা কি সাইন্টিফিক্যালি ট্রু না? আচ্ছা, জি বলছো, গুড। মানে সাইন্টিফিক্যালি যখন ট্রু থাকবে তখন ইফ যুক্ত ক্লজটা জিরো কন্ডিশনালকে রিপ্রেজেন্ট করে। আর জিরো কন্ডিশনালের সময় সব সময় আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা ভার্বের সাথে এস বাই এস লিখবো, ইট বয়েলস। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে এই বৈজ্ঞানিক সত্যতা বা চিরকালীন বাধ্যবাধকতা এগুলার বাইরে। যদি আমি দেখব, যখন আমি দেখব যে ইফ যুক্ত ক্লজটা, যখন আমি দেখব ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্সে আছে, যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, তখন আমি অপর পাশে কি দিব? উইল অথবা ক্যান প্লাস ভি 1। অনেক সময় মেও থাকে। সেকেন্ড কন্ডিশনাল রুলসটা কি? সেকেন্ড কন্ডিশনাল রুলসটা হচ্ছে আমরা ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে অপর পাশে আমি কি দিতে পারি? মাইট বসতে পারে, উড বসতে পারে, অথবা কুড বসতে পারে, এগুলার পরে ভি 1 বসবে। দেন থার্ড কন্ডিশনালের যে নিয়মটা সেটা হচ্ছে আমরা জানি ইফ যুক্ত ক্লজটা যদি আমার পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে অপর পাশে আমি কি দিব? উড, কুড, মাইট, তাই না? মাইট প্লাস হ্যাভ প্লাস ভি 3। এইটা হচ্ছে আমার চারটা কন্ডিশনাল সেন্টেন্সের চারটা স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী আমার যে কোনো জায়গায় গ্যাপ থাকতে পারে। আমার ইফ যুক্ত ক্লজটার এখানেও গ্যাপ থাকতে পারে, আমার অপর পাশেও গ্যাপ থাকতে পারে, খুব ইজিলি গ্যাপ থাকতে পারে। তুমি এখানে দেখো যে রাব্বি উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড, দেখো উড হ্যাভ প্লাস ভি 3, তাহলে উড হ্যাভ প্লাস ভি 3 কোন কন্ডিশনাল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করতেছে? উড হ্যাভ প্লাস ভি 3 কোন কন্ডিশনাল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করতেছে? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনাল, তাই না? আচ্ছা, থার্ড কন্ডিশনালকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে কি যেহেতু এটা থার্ড কন্ডিশনাল, তাহলে থার্ড কন্ডিশনালের এক পাশে আমার উড হ্যাভ প্লাস ভি 3 আছে, তাহলে অপর পাশে আমি কি বসাবো? অপর পাশে কি বসাবো? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন দেখো অপশনে কোথায় পাস্ট পারফেক্ট টেন্স আছে? 4 নাম্বারটাই। 4 নাম্বারটাতে এটাই হবে ইফ দা, আচ্ছা, হ্যাড দ্য টায়ার নট ফ্ল্যাটেন্ড ইটসেলফ। আচ্ছা, রাবি উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। আচ্ছা, দ্য টায়ার হার্ডেন্ট হ্যাপেন, মানে এটাই হচ্ছে আমার 4 নাম্বারটা উত্তর হচ্ছে। দেন দেখো পরবর্তীটাতে আমরা একটু যাব। 11 নম্বর প্রশ্নতে, অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ এ কান্ট্রি আর কল ড্যাশ। এই প্রশ্নটা আসছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা একটু মেমোরাইজিং পার্ট, এইটা তোমরা এক কাজ করবা, সেটা হচ্ছে জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়লেই ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা তোমাদের হয়ে যায়। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, দেখো 10 নাম্বারটা তোমরা যেটা ডি বললা, হ্যাড দ্য টায়ার নট ফ্ল্যাটেন্ড ইটসেলফ, এই যে ডি বললা, এখানে কি কোনো অপশনে ইফ আছে? 10-এর যে ডি বললা, এখানে কি অপশনে ইফ আছে কোথাও? না ভাইয়া। না ভাই, তাহলে ডি বললা কেন? স্যার, তাহলে ইফ হেড কোথায় হবে? হেড তো ইফের কাজ করে দেয় না পরোক্ষভাবে। হুম, অবশ্যই করে। আচ্ছা, তাহলে বি নাম্বারটা কেন হইলো না আমাকে একটু বুঝাও। বি তো ইফ হ্যাড ফার্স্ট, জানি না। আচ্ছা, আচ্ছা, এটা হবে হচ্ছে, মানে বি নাম্বারটা হইতে পারে। ঠিক আছে, ইফ দ্য টায়ার হ্যাডেন্ট হ্যাপেন, এখানে টায়ার বলতে আসলে দুশ্চিন্তা বোঝাচ্ছে, বুঝছো? টায়ার মানে দুশ্চিন্তা বা ক্লান্তি একটা ভাব বুঝাচ্ছে, তার আসলে ক্লান্তি ভাব ছিল জন্য সে আসলে আলটিমেটলি মিটিং অ্যাটেন্ড করতে পারে না। এটা আসলে অর্থের সাথে যাচ্ছে না। তাছাড়াও বি নাম্বারটা, ডি নাম্বার, এটা উত্তর হবে যে বি নাম্বারটা, দেখো ই পাচ্ছে, আর এখানে আসলে আমাদের ইফটা নাই। আর তাছাড়া এখানে ফ্ল্যাট এন্ড শব্দটা যাচ্ছে না এটার সাথে। দেন 11 নম্বর যে প্রশ্নটা দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা সলভ করবা, তাহলেই হবে। এখন যেটা বলছে যে দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ এ কান্ট্রি, মানে কান্ট্রির যারা অরিজিনাল অধিবাসী তাদেরকে আমরা কি বলি? সিটিজেন। সিটিজেন বলি। আচ্ছা, তাদেরকে বলি সিটিজেন। তোমার ভাষ্য মতে তারা হচ্ছে সিটিজেন। আচ্ছা, নেটিভ মানে কি? সিটিজেন মানে হচ্ছে নাগরিক, বুঝছো? সিটিজেন মানে হচ্ছে নাগরিক। নেটিভস মানে হচ্ছে যারা আমরা বলি না আমি এলাকার লোকাল, মানে যারা একদম স্থানীয় বুঝায়।
এটা হচ্ছে স্থানীয়। আচ্ছা, প্রিমিটিভস মানে হচ্ছে আদিম। প্রিমিটিভস মানে হচ্ছে আদিম। আর অ্যাবরিজিনস মানে হচ্ছে অধিবাসী। এরকম একটা কিছু বোঝায়, অধিবাসী বা টাইপের। এখানে যেটা বিষয় হচ্ছে নাগরিক, স্থানীয়, অধিবাসী, এদের ভিতরে পার্থক্যটা যেটা, যেটা হচ্ছে নাগরিক কিন্তু আমাদের, ধরো যে আমেরিকা থেকে কেউ বাংলাদেশে বসবাস করতে আসলে সে কিন্তু চাইলে নাগরিক হইতে পারে, অথবা ভারতের কেউ একজন এসে বাংলাদেশের নাগরিক হইতে পারে। তার মানে কি তারা কি আমাদের যারা সকলেই যারা নাগরিক, তারা কি অরিজিনাল ইনহেবিটেন্স একটা দেশে? যারা জি না। সবাই নাগরিক তারা কি একটা দেশের অরিজিনাল ইনহেবিটেন্স? মানে না। তারা কি একদম শুরু থেকে বসবাস করতেছে না, তার মানে এটা আমার সিটিজেন হচ্ছে না। প্রিমিটিভস মানে আদিম, আদিমও বুঝাচ্ছে না। আচ্ছা, নেটিভস মানে হচ্ছে স্থানীয়, মানে যারা শুধু ওই এলাকার স্থানীয় বাসিন্দা, তাদেরকে বলা হয় হচ্ছে নেটিভস। তারা আসলে দেখা যায় বাইরে থেকেও আসতে পারে, ঠিক আছে। আর অ্যাবরিজিনস, এটা উত্তরটা হবে হচ্ছে অ্যাবরিজিন, দা অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, মানে যারা একদম যুগ যুগ ধরে বসবাস করতেছে, ঠিক আছে। মানে ধরো আজ থেকে 100 বছর আগে যাদের বংশ এখানে ছিল, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাবরিজিনস বা অধিবাসী। মানে একটা দেশের অরিজিনাল যারা ইনহ্যাবিটেন্টস বা যারা একদম অরিজিনালি দেশের যারা নাগরিক, তাদেরকে বলা হচ্ছে অ্যাবরিজিনস। সিটিজেন্সটা হচ্ছে আসলে তারা শুধুমাত্র অরিজিনালি না, তারা বাইরে থেকে এসেও আমাদের দেশের সিটিজেন হইতে পারে কেউ। আবার নেটিভস মানে হচ্ছে বাইরে থেকে এসেও কেউ স্থানীয়দের মতো হইতে পারে। সেজন্য এটা উত্তরটা হবে অ্যাবরিজিন। আশা করি বুঝতে পারছো। দেন 12 নম্বর প্রশ্নটা দেখো, এখানে যেটা চেয়েছে, হোমোফোনস আর টু অর মোর ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম। এই হোমোফোনসটা হচ্ছে কাইন্ড অফ ভোকাবুলারি টাইপের, ভোকাবুলারি টাইপের। আচ্ছা, হোমোফোনস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? হোমোফোন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আশরাফুল ইসলাম বলছো না। দেখো, আমি ধরো দুইটা ওয়ার্ড লিখি। ধরো যে বললাম সি, আরেকটা ওয়ার্ড লিখলাম হচ্ছে সি, এটা ধরো একটা ওয়ার্ড। আরেকটা ওয়ার্ড, আর দুইটা ওয়ার্ড লিখলাম ধরো যে রাইট, আরেকটা ওয়ার্ড লিখলাম ধরো যে রাইট। দেখো, এই দুইটা অপশনের উচ্চারণ কি সেম না? এই যে দুইটা অপশনের দেখো উচ্চারণ সেম, অথচ সি মানে আমরা জানি কি সমুদ্র, আর সি মানে কি দেখা। আবার দেখো রাইট, এখানে রাইট মানে কি কোনো কিছু লেখা, আর রাইট মানে কি কোনো কিছু সঠিক। দেখো, যে সকল জিনিসের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ সেম, ঠিক আছে, যে সকল জিনিসের উচ্চারণ সেম কিন্তু কিন্তু অর্থ ভিন্ন, অর্থ ভিন্ন, তাদেরকে বলা হয় হচ্ছে হোমোফোনস। তাহলে এটা উত্তরটা কি হবে? প্রোনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট মিনিং, অর্থাৎ দ্যাট হ্যাভ সেম প্রোনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট মিনিং, এগুলোকে বলা হয় হচ্ছে হোমোফোনস। বুঝতে পারছো? অর্থ ভিন্ন, গুড সাইদ মুনতাহিদ। লুবাইনা নুর লিখছে একই অর্থ দেয় না কিন্তু উচ্চারণ এক। হ্যাঁ, গুড। মানে কি উচ্চারণ সেম হবে বাট আমরা এটার অর্থটা ভিন্ন হয়, এদেরকে বলা হয় হচ্ছে হোমোফোনস। আচ্ছা, দেন 13 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ ইজ নট এ প্লে। এটাও এসেছে আমাদের লিটারেচার থেকে, লিটারেচার থেকে। প্লে মানে কি? প্লে মানে আমরা জানি নাটক, তাই না? এখানে বলছে যে চারটা অপশনের ভিতর কোন অপশনটা আসলে নাটক না। কি হইতে পারে? তোমরা কি বইগুলো পড়ছো কেউ? ফেমাস ফেমাস বই কিন্তু। তোমরা যারা এটা উত্তরটা কি হইতে পারে বলো তো? মাইশা মুনি, মাইনুল হাসান উত্তর দিচ্ছ। আচ্ছা, তারিক আজিজ ফাহিম বলছো স্যার, এটা কোন টপিক থেকে আসছে 12 নাম্বারটা? আচ্ছা, 12 নাম্বারটা আসলে আসছে মেইনলি মিনিং বেস, বুঝছো? তুমি যদি হোমোফোনস জিনিসটা কি, এটার অর্থ যদি না বুঝতে পারো, এটা আসলে আলটিমেটলি উত্তর করতে পারবে না, মানে এটা সেন্টেন্স কমপ্লিশন না। তোমরা জানতে চাইছে যে হোমোফোনস জিনিসটা কি, একটা মিনিং বেসড কোশ্চেন, একটু ভোকাবুলারি জানতে হবে, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো পারবা। তারিক বিন আজিজ, আশা করি বুঝতে পারছো। তারিক আজিজ ফাহিম। আচ্ছা, তাহলে দেখো, ট্যাম্পেস্ট, ডক্টর ফ্রস্ট এবং ভলপন, এই তিনটাই প্লে, ঠিক আছে। এই যে প্রাইড এন্ড প্রিজুডিস, এটা হচ্ছে একটা নোভেল। এই নোভেলটা কে লিখছে জানো? জেন অস্টেন। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়বা আমার মতো, তারা সেকেন্ড সেমিস্টারে, তারা হচ্ছে ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে এই উপন্যাসটা তোমাদের পড়তে হবে। আমরা হচ্ছে এইবার এই প্রাইড এন্ড প্রেজুডিস এর এই উপন্যাসটা পড়েছি, খুবই দারুণ একটা উপন্যাস, জন অস্টেন লিখেছে, খুবই দারুণ। তোমরা চাইলে এই মুহূর্তে এমনি রিডিং রিডিং পড়তে পারো মজার ছলে, বুঝছো? তো এটা উত্তরটা হবে হচ্ছে প্রাইড এন্ড প্রিজুডিস, যেটা লিখেছেন জন অস্টেন নোভেল। এবং অনেকের কাছে এইটা, এই যে জন অস্টেন, ইনি কিন্তু একজন মেয়ে ছিলেন, মানে একজন নারী ছিল। মেয়ে মানে নাম শুনলে অনেক সময় আমরা আসলে বুঝতে পারি না সে পুরুষ নাকি মহিলা।
ঠিক আছে, এটা উত্তরটা হবে সি নাম্বারটা, জন অস্টিন। আচ্ছা, মেহরাব হোসেন মারুফ লিখেছিল ডি। আচ্ছা, ডি হবে না, এটা হচ্ছে জন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস হবে। দেন 14 নাম্বারটা দেখো, 14 নাম্বারটা এসেছে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আচ্ছা, ইডিয়মস এন্ড ফ্রেজটা আমাদের একটু মেমোরাইজিং পার্ট, একটু মুখস্থ পার্ট, এটাও চেষ্টা করবা তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা পড়া, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়া। এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আসলে কই পাবা, দেখবো আমরা আসলে বাজারে প্রচুর বই বই কেনার জন্য প্রচুর টাকা খরচ করি, তাই না? তাহলে তোমরা আসলে টাকা খরচ করার দরকার নেই, তোমরা যারা কোর্সে আছো তোমাদের যে ইংলিশ ডাইজেস্টটা যখন দেওয়া হবে, ডাইজেস্টের প্রতিটা লেসনের শেষে আমরা দেখো ইডিয়মস এন্ড ফ্রেজ, যদিও ক্যামেরা হয়তো দেখা যাবে না, প্রতিটা লেসনের শেষে আসলে পর্যাপ্ত পরিমাণ ইডিয়মস এন্ড ফ্রেজ আমরা ইনক্লুড করেছি, যেগুলো প্র্যাকটিস করলে এখান থেকে আসলে শতভাগ তোমরা কমন পেতে পারবা। আচ্ছা, দেন দেখো, আমরা এটা দেখি আসলে হি ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, মানে কি সে ফাইট করেছে টু ডিফিট, ডিফিট মানে কি পরাজয় করা, পরাজিত করা বা পরাজয় করা কাদেরকে, এনিমিকে, তার শত্রুদেরকে পরাজিত করার জন্য সে যুদ্ধ করছে। এখন বলছে কিভাবে যুদ্ধ করছে, দেখো টুথ অ্যান্ড নেইল, টুথ অ্যান্ড নেইল, নেইল মানে বোঝা হচ্ছে আপ্রাণ চেষ্টা, আমরা যেটা বলি মানে সব রকম চেষ্টা করছে, এটা একটা। টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে চারিদিকে বোঝায় বা সব দিকে বোঝায়, চারিদিকে বা সব দিকে বোঝায়। অল ইন অল মানে তো আমরা জানি মানে সবকিছু বোঝায়, সবকিছু। আচ্ছা, ইনস এন্ড আউটস মানে হচ্ছে কোনো একটা বিষয়ের সকল ডিটেলস, মানে কি অল ডিটেলস, অল ডিটেলস। তাহলে দেখো তুমি যদি চারটা অপশনের অর্থ এখন পেরে গেলা, তখন তোমার কাছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে অপশনটা? হ্যাঁ, অনলাইন এক্সাম বেস আছে মাহফুজুর রহমান। জান্নাতুল মামা এক বলছো, মাইনুল হাসান এ বলছো, গুড। তার মানে এটা উত্তরটা হবে আমাদের এ নাম্বারটা, যে টুথ এন্ড নেল। দেখছো, আমরা যদি অর্থগুলা পড়ি মানে মানে একদম ভোকাবুলারি স্টাইলে যদি ইডিয়মস এন্ড ফ্রেজের অর্থগুলা পড়ি, তাহলে আমাদের সেন্টেন্সে এরকম অ্যাপ্লাই করতে খুব ইজি হবে। আমরা আসলে অর্থ না পড়ে খালি মুখস্থ করে এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেন দেখো 15 নম্বর যে প্রশ্নটা, দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের অ্যানালজি থেকে। অ্যানালজি, এবং অ্যানালজিটাও একটা মানে ভোক্যাবুলারি একটা পার্ট। তুমি যদি ভোকাবুলারি না বুঝো তাহলে তুমি অ্যানালজি আনসার করতে পারবে না। কিভাবে পারবে না, দেখো শ্রাইন, শ্রাইন মানে হচ্ছে বা শ্রিন মানে হচ্ছে তীর্থযাত্রী। আচ্ছা, তীর্থযাত্রী। আর পিলগ্রিম, পিলগ্রিম মানে হচ্ছে কাইন্ড অফ আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে তাদের যে মন্দির, ঠিক আছে, পিলগ্রিম হচ্ছে কাইন্ড অফ তাদের একটা মন্দির। তো দেখো তীর্থযাত্রীদের উদ্দেশ্যটা হচ্ছে একটা মন্দির। এখন আমাকে বলছে অ্যাজ পিক, পিক মানে কি চূড়া, তাই না? পিক মানে হচ্ছে কি চূড়া। আচ্ছা, অ্যানালজিটা মানেটা হচ্ছে, অ্যানালজি মানে হচ্ছে আমরা জানি সাদৃশ্য, সাদৃশ্য। মানে দেখো এখানে তীর্থযাত্রী এবং মন্দিরের মধ্যে যে সাদৃশ্যটা রয়েছে, অবশ্যই চূড়ার সাথে এমন একটা ওয়ার্ড আমাকে যুক্ত করতে হবে যার আসলে এরকম একটা সেম সাদৃশ্য রয়েছে। ঠিক আছে, সাদৃশ্যটা বলতে কি, দেখো তীর্থযাত্রীদের উদ্দেশ্যটা হচ্ছে মন্দির, তাহলে আমাকে এখানে এমন একটা ওয়ার্ড লাগবে যার উদ্দেশ্যটা হচ্ছে কোনো একটা পাহাড়ের চূড়া। তাহলে আমরা একটু দেখি, কন্টেস্টেন্ট মানে কি, এরা হচ্ছে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, তারপরে আসো ক্রুশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। ক্লাইম্বার মানে কি, পর্বতারোহী, তাই না? পর্বত, পর্বতারোহী। আচ্ছা, দেন দেখো ডিসেন্ডার মানে কি, ডিসেন্ডার মানে হচ্ছে যারা নিচে নামে, মানে নিম্নগামী যাদেরকে বলা হয়, নিম্নগামী। তাহলে দেখো এই যে অ্যানালজির যে বিষয়টা, যে মন্দিরে যাওয়ার উদ্দেশ্য ছিল তীর্থযাত্রীদের, তাহলে আমাকে দেখতে হবে চূড়ায় যাওয়ার উদ্দেশ্য আসলে কাদের। চূড়ায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি পর্বতারোহীদের। আমরা এটা উত্তরটা হবে আলটিমেটলি সি নাম্বারটা। অ্যানালজি থেকে এই প্রশ্নটা এসেছে, এটা উত্তর সি। মেহরুন কলি বলছো সি, মাহফুজুর রহমান সি, গুড। আচ্ছা, গুড। আচ্ছা, সি নাম্বারটা আমাদের গেল। দেন 16 নাম্বার যে প্রশ্নটা দেখো, রবার্ট ফ্রস্ট, এটাও এসেছে আমাদের লিটারেচার থেকে, এবং কাইন্ড অফ এটা কিন্তু আমাদের বইতেও আছে, লিটারেচারের টাইপের। এবং আমাদের টেক্সট বইতেও রবার্ট ফ্রস্ট নিয়ে কথা বলা আছে, টেক্সট বুক। মানে টেক্সট বুকটাও যদি ভালো মতো পড়ো তাহলে কিন্তু দেখা যায় লিটারেচার কিছু প্রশ্ন তোমরা পারবা। এখানে বলছে যে রবার্ট ফ্রস্ট কোন দেশের নাগরিক ছিলেন, মানে কোন দেশের পয়েট ছিলেন, ঠিক আছে? আচ্ছা, রবার্ট ফ্রস্ট কোন দেশের নাগরিক ছিলেন কেউ বলতে পারবা? রবিউল ইসলাম রাফিন, আশরাফুল, আশরাফুল বলছো এ, একজন বলছো ডি, জান্নাতুল মাওয়া বলছো বি, অনেক সি বাদ আছে, কেউ কি সি বলবা? এ বি ডি সবগুলোই পেয়ে গেছি, যা সি বাদ আছে। কেউ যদি সি বলতে চাও, ইউ আর ওয়েলকাম।
মানে তিনজনের তিনটা পেয়ে গেছি। আচ্ছা, দেখো এটা উত্তরটা হবে তিনি একজন আমেরিকান পয়েট ছিলেন। ঠিক আছে। আচ্ছা, 16 নম্বরটা হচ্ছে রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান খুবই বিখ্যাত পোয়েট ছিল, এবং তার কথাগুলো দেখবে আমাদের বইতে কিন্তু আছে। তো তোমরা বই থেকে পড়ো, বইতে আরো আছে। তোমরা জানো যে ল্যাংস্টন হিউজের কোথায়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোথায়, উইলিয়াম ব্লেকের কোথায়, মানে আমাদের বইতে যে সকল সাহিত্যিকের নামগুলো আছে টেক্সট বই দেখবা ঘুরে ফিরে ওদের শিল্পকর্মগুলাই বা ওদের অরিজিন গুলো নিয়ে আমাদের প্রশ্নটা একটু বেশি আসে। কেন আসে? কারণ প্রশ্নকর্তারা জানতে চায় তুমি আসলে টেক্সট বুকটা পড়েছো কিনা। টেক্সট বুকটা তোমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেন 17 নম্বর যে প্রশ্নটা দেখো, এইটা এসেছে আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে। ইডিয়মস এন্ড ফ্রেজ, এটা আমাদের মুখস্থ টাইপ, এবং এটা বলেছি কোথা থেকে পড়বা, মেমোরাইজিং করবা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সলভ করলে দেখা যায় যে এই তোমাদের ইডিয়মস এন্ড ফ্রেজটা খুব ইজিলি সলভ করতে পারো। টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, এটা মানে কি? তোমরা কমেন্টে উত্তর করছো, আনমিউট চাইলে আনমিউট হইতে পারো। কি আনমিউট হতে চাও? যদি কেউ আনমিউট হতে চাও অবশ্যই হাত তুলবা। আচ্ছা, ওরা দেখি ফেসবুকে 17 বলছো। আশরাফুল ইসলাম জান্নাতুল মা 17 বলছো। গুড। আমরা কি টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই মানে কি আমার আরো মাছ ভাজা বাকি আছে, অর্থাৎ আমার আরো কিছু কাজ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই অর্থে আমাকে লিখতে হবে টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু। এটা উত্তরটা হবে 17 নম্বর এ। দেন 18 নম্বর আমরা একটু যাবো, দ্য আইডিওমেটিক ভার্সন অফ আই এম নট দ্যাট নেই। দেখো এইটাও আমাদের একটু মিনিং বেসড কোশ্চেন। মিনিং বেসড, তুমি যদি মিনিং ধরতে না পারো এই প্রশ্নের উত্তর করতে পারবে না। মানে আলটিমেটলি দেখো এতগুলো প্রশ্ন সলভ করলাম, দেখো গ্রামার থেকে খুব কম আসছে, এবং যেটা আসছে খুব ইজি আসছে, তাই না? দেখো নেব মানে কি? নেব মানে বোঝায় যে খুবই ইনোসেন্স যারা, বা খুবই শিশু সুলভ যারা। ঠিক আছে, শিশু সুলভ যারা, এরকম বোঝায়। ঠিক আছে, বা বোকা শোকা যাদেরকে বলা হয়, বোকা সহজ কথা, তাই একটু বোকা তাদেরকে বলা হচ্ছে নেই। মানে খারাপ অর্থে বোকা না, খুব পজিটিভলি যারা বোকা। ঠিক আছে, তাহলে এখানে বলছি কি আই এম নট দ্যাট নেই, মানে আমি আর বোকা নই। তার মানে কি বুঝাচ্ছে? যে সে কি অ্যারোগেন্ট? তার মানে তো অবশ্যই না, মানে কেউ বোকা না হলে তো আর কেউ মানে যে বোকা না সে তো আর অ্যারোগেন্ট না সবসময়, তাই না? আচ্ছা, দেন আই ক্যান প্রেডিক্ট এভরিথিং, সেটাও তো হচ্ছে না। কারণ ধরো আমি বোকা না, আমি খুব ভালো ছেলে, মানে খুব চালাক চতুর, তার মানে কি আমি সবকিছু প্রেডিক্ট করতে পারবো? সেটাও যাচ্ছে না। বাট উত্তরটা হবে হচ্ছে সি নাম্বারটা, আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে। মানে কি? মানে এটা হচ্ছে আমি আসলে এখন সে শিশু না, আমি এখন অনেক বড় হয়েছি। আমি এখন বোকা না, আমি এখন অনেক চালাক হয়েছি। তো সেই আইডিওমেটিক ভার্সনটা এখানে বলছে যে আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে। মানে সচরাচর নেই বলা হয় তাদেরকে যারা আসলে খুব মানে রিসেন্ট জন্মগ্রহণ করছে, যাদের বয়স 6 মাস 7 মাস। ঠিক আছে, তাদেরকে বলা হয় হচ্ছে নেই। তো অনেক সময় দেখবা বন্ধুরা মকারি করবে তোমার সাথে যে তুই তো কিছু বুঝিস না, তখন তুমি কি বলবে? যে আই এম নট দ্যাট নেই। আমি বুঝি না মানে আমি কি গতকাল জন্মাইছি নাকি? আমি অনেক আগে জন্মাইছি। তো এই অর্থে এটা উত্তরটা হবে হচ্ছে সি নাম্বারটা। বুঝছো? 15 সি বলছো অনেকে, 18 সি। জান্নাতুল মাওয়া, মাইনুল হাসান, নাইদ আশরাফ, মেহেরুন্নিসা কলি। গুড। আচ্ছা, মাইশামণি আবার ডি বলে ফেলেছো, তাহলে উত্তরটা হবে সি নাম্বার। দেন 19 নম্বরটা দেখবো ভোকাবুলারি থেকে। দেখছো ভোকাবস থেকে কত প্রশ্ন আসছে, বাট আমরা সবসময় গ্রামারের পেছনে ছুটি। গ্রামারের পেছনে ছোটাটা একটু বাদ দিতে হবে আমাদেরকে যদি অ্যাডমিশনে ভালো করতে চাও। দেখো ফিউসি মানে কি? ফিউসি মানে হচ্ছে যারা খুবই খুঁতখুঁতে টাইপের। খুঁতখুঁতে, ধরো বাবা মাঝে মাঝে ধরো দেখা হয় যে যাই ধরো কোনো প্যারেন্টস কিনে বাজার মানে কাপড় কিনতে গেলাম, এইটা পছন্দ হচ্ছে না ওইটা পছন্দ হচ্ছে, এরকম একটা টাইপ থাকে খুঁতখুঁতে টাইপের, খুবই হিসেবি যারা, তাদেরকে বলা হচ্ছে ফিউসি। আনকমপ্লেনিং মানে হচ্ছে আহ ধরো যাদের বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই। ঠিক আছে, মানে অভিযোগহীন, সহজ কথায় অভিযোগহীন। তো খুঁতখুঁতেদের সাথে তো আসলে অভিযোগহীন ওয়ার্ডটা যাচ্ছে না। পেশেন্ট মানে আমরা জানি খুবই সহজ ওয়ার্ড, রোগী। আচ্ছা, স্টয়িক মানেটা কি? স্টয়িক মানে কেউ বলতে পারবা? স্টয়িক মানে কেউ বলতে পারবা? স্টয়িক মানে বোঝায় হচ্ছে নির্বিকার। নির্বিকার বা বা কোনো কিছু থেকে বিমুখ বোঝায় আর কি, বিমুখ বোঝায়। আর এই চুজি মানে বোঝায় হচ্ছে সেম টাইপের, মানে খুঁতখুঁতে টাইপের, যারা সবকিছু মানে খুঁটে খুঁটে যারা দেখতে চায় তাদেরকে বলা হচ্ছে চুজ। মানে কি ফুসে সিনোনিম যেটা চেয়েছে সেটা উত্তরটা হবে আলটিমেটলি সি নাম্বারটা। তাহলে 19-এর উত্তর হবে সি। এই কারা কারা উত্তর দিয়েছো? মাইনুল, মাইশা, আশরাফুল অ্যাপাথেটিক বলছো। গুড। আশরাফুল আরো নতুন একটা ওয়ার্ড দিয়েছে স্ট্রাইকের, অ্যাপাথেটিক মানে তারা নির্বিকার বিমুখ।
আচ্ছা, একদম বলছো ভোক্যাবস গুলা কোথা থেকে পড়বো। দেখো, ভোক্যাবস পড়ার জায়গা হচ্ছে মানে বিভিন্ন সোর্স থেকে পড়তে পারো, বাট আমরা যেটা ফলো করি সবসময় সেটা হচ্ছে তুমি ভোক্যাবস পড়ার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস তুমি ফলো করবা। যে প্রথমত যেটা পড়বা সেটা হচ্ছে ভোক্যাবস এর ক্ষেত্রে টেক্সট বইয়ের যত ভোকাবুলারি আছে, টেক্সট বইয়ের যত ভোকাবুলারি আছে প্রত্যেকটা ভোকাবুলারি খুব খুঁটে খুঁটে সিনোনিম অ্যান্টোনিম সহ পড়বা। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যদি কোনো প্রশ্ন থাকে, মানে প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস কোশ্চেন সলভ, প্রিভিয়াস কোশ্চেন সলভ। আচ্ছা, এই যে প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেন সলভ করো আর টেক্সট বইয়ের যত ভোকাবুলারি আছে সবগুলা যদি পড়তে পারো, আলটিমেটলি ভোকাবুলারির জন্য তোমার আসলে আলাদা কিচ্ছু করার দরকার নেই। তো টেক্সট বই তো আমাদের হাতের নাগালেই থাকে, তাই না? আমরা বোর্ড থেকে পাই, আমরা ক্রয় করি। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার জন্য আমরা ইংলিশ ডাইজেস্টে প্রচুর প্র্যাকটিস করা হয়েছে, প্রচুর প্র্যাকটিস ইনক্লুড করা হয়েছে। তোমরা যদি ওইগুলাই সলভ করো, অপশন সহ সবগুলোর অর্থ বিশ্লেষণ করো, তাহলে এই ভোকাবুলারিতে আর কোনো প্রবলেম হবে না। আর তোমরা যারা প্যাসেজ কম্প্রিহেনশন নিয়ে প্রচুর টেনশনে থাকো বা মিনিং বেস যে কোশ্চেন গুলো সেগুলোর জন্য তোমরা চেষ্টা করবা মানে রিডিং পড়ার বেশি বেশি। এবং তুমি যখন পত্রিকা রিডিং করবা দেখবা সেখানেও নতুন নতুন ওয়ার্ড খুঁজে পাইবা, সেই ওয়ার্ড গুলা নোট আউট করে রাখবা, বুঝছো? তার মানে কি নিউজ পেপার রিডিং পড়বা, মানে নিউজ পেপার রিডিং পড়বা। তাহলে দেখবা যে তোমাদের ভোকাবুলারিটা খুব ইজিলি, মানে নিউজ পেপার রিডিং পড়লে হয় কি তোমার গল্পের ছলে পড়া হয়, সেগুলো আসলে খুব ইফেক্টিভ, মনে থাকে, লং লাস্টিং। ঠিক আছে? আর অন্যগুলা তুমি যদি ধর একটা বই থেকে পড়লে এটার মানে ওইটা, ওইটার মানে ওইটা, এটা খুবই ব্রিফ, ঠিক আছে, খুবই শর্ট, তোমাদের মেমোরিতে থাকবে। বাট তুমি যদি নিউজ পেপারটা রিডিং টু পড়ো, রিডিং পড়ে পড়ে পড়লে ভোকাবুলারিটা খুব ভালো মনে থাকে তোমাদের। বইয়ের কোনো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবে। আচ্ছা, বইয়ের সব বিষয়গুলোকে গুরুত্ব দিবে, যেটা তুমি পারো না ওটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, যেটা পারি না সেটাই পরীক্ষায় আসে সবসময়। আচ্ছা, 20 নাম্বারটা আমরা একটু দেখবো। দোজ স্টুডেন্টস ডু নট লাইক টু রিড নোভেলস ড্যাশ টেক্সট বুকস। আচ্ছা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে আমাদের একটু মিনিং বেসড প্রশ্ন। তো তুমি যদি ধরো তোমার রিডিং পড়ার অভ্যাস যদি না থাকে, তুমি যদি বাক্যের অর্থ ধরতে না পারো, তুমি আসলে এই সকল প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই যে মিনিং বেসড প্রশ্নটা, ঠিক আছে, মিনিং বেসড প্রশ্ন, মানে এগুলো আসলে কোনো সোর্স হয় না, সোর্সটা হচ্ছে তোমার জ্ঞান। তোমাকে 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 হচ্ছে যাচাই বাছাই করে সকল প্রশ্ন দ্বারা তোমার হচ্ছে ইংরেজির স্কিলটা আছে কিনা, ল্যাঙ্গুয়েজের স্কিল আছে কিনা। গ্রামার তো আমরা 12 বছর ধরে সবসময় পড়ি, মানে এটা আসলে আমাদের ইংরেজিকে, মানে ইংরেজি আমাদেরকে টেস্টিফাই করে না, বুঝছো? তো আমাদেরকে ইংরেজি আসলে পারি কিনা এটা আসলে বিচার বিশ্লেষণ করা যায় এই সকল প্রশ্নের দ্বারা, যারা হচ্ছে রিডিং গুলা ভালো মতো পড়তে পারবে। আচ্ছা, আশরাফুল ইসলাম 20-এর, জান্নাতুল মাওয়া 20-এর, সবাই ডি বলছো। আচ্ছা, দোজ স্টুডেন্টস ডু নট লাইক টু রিড নোভেলস ড্যাশ টেক্সট বুক। আচ্ছা, দেখো, এখানে যে প্রশ্নটা মানে অর্থটা যেটা সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা নোভেল পড়ে না তাদের কাছে টেক্সট বুক তো দূরের কথা। ঠিক আছে, তো দেখো ইন এনি কেস মানেটা কি বোঝায়? ইন এনি কেস মানে যাই হোক বা এরকম একটা টাইপের, যাই হোক। ফরগেটিং অ্যাবাউট মানে ভুলে যাওয়া, এরকম টাইপের, মানে ভুলে যাওয়া। আচ্ছা, দেন মাচলেস মানে বোঝায় হচ্ছে মাচলেস মানে দূরে, দূরের কথা, এরকম কিছু বুঝাইতে পারে, দূরের কথা টাইপের। অথবা তোমরা দেখি কি লিখছো, আইদার সাগর ডি লিখছো। আচ্ছা, আইদার সাহেব ডি লিখছো। আচ্ছা দেখো, মাসলেস মানে দূরের কথা, বা এটা হইতে পারে যে তা তো মানে সে সাইকেল চালাইতে পারে না, কার চালানো তো দূরের কথা, এরকম টাইপের। ঠিক আছে, লিভিং আউট অফ দ্য কোশ্চিন মানে প্রশ্নের বাইরে বোঝায়। তো এটার যে উত্তরটা সেটা হচ্ছে, মানে তুমি যদি এখানে লেট অ্যালোন বসাও, লেট অ্যালোন অর্থ কি? লেট অ্যালোন অর্থটা হচ্ছে যে এটা তো পারে না, ওইটা তো দূরের কথা, তো এখানে বসছে সে লেট এলোন অর্থে। সেই জন্য এটার উত্তরটা হচ্ছে মাচ লেস। মানে সে রিডিং, মানে যারা যে সকল শিক্ষার্থীরা মানে নোভেল রিডিং করে না তাদের কাছে তো টেক্সট বই রিড করাটা খুবই মানে দুঃসহকর একটা বিষয়। এক ধরো আমরা কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার যে বইটা, মানে ক্লাস 10 পর্যন্ত অ্যাটলিস্ট কেউ জীবনে খুলে দেখি না। কেন খুলে দেখি না? আমাদের আসলে মানে একটা গল্পই পড়তে ভালো লাগে না, আমি রিডিং বই কিভাবে পড়বো, তাই না? তো এই প্রশ্নগুলাই আসলে দূরের কথা না, এই অর্থে লেট এলোন অর্থে এখানে উত্তরটা হবে সি নাম্বারটা। ঠিক আছে, ইনস্টিড অফ লেট এলোন, গুড আশরাফুল ইসলাম, গুড। আচ্ছা, জান্নাতুল মাওয়া মাইনুল ইসলাম বি বলেছিল, এটা উত্তরটা হবে সি নাম্বারটা। দেন 21 নাম্বার প্রশ্নের আগে আমরা একটু দেখবো যে 25 আগস্ট পর্যন্ত আমাদের ফার্স্ট টাইম ব্যাচে যে ভর্তি হচ্ছে সেখানে 1500 টাকা ছাড়, এবং 1500 টাকা ছাড়ে তোমরা বিভিন্ন কিছু পাবা। দেখবে আমাদের এখানে ডাইজেস্ট আছে, সাধারণ জ্ঞানের ডাইজেস্ট, এবং এটা দেখবে ইংরেজির ডাইজেস্ট, এবং এরপরে এখানে আছে তোমাদের বাংলা ডাইজেস্ট। এই প্র্যাকটিস গুলা করলে আলটিমেটলি আর কোনো কিছুই লাগবে না। এর পাশাপাশি তোমাদের জন্য কিছু খুব গুরুত্বপূর্ণ স্টাডি প্ল্যানার, যে আমরা অনেক সময় যে কাইন্ড অফ রুটিন, এটা তোমাদের ডেইলি রুটিন, তুমি
ধরো যে এক সপ্তাহে কি কি পড়বা সেটা এখানে নোট আউট করে রাখতে পারো, এবং প্রতিদিন কি কি পড়ছো না পড়ছো এগুলো এখানে নোট আউট করে রাখতে পারো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ওএমআর বুক। ওএমআর বুকটা কেন, যে তোমরা যেহেতু অনলাইন কোর্সে ভর্তি হচ্ছে, অফলাইনের যে একটা ফিল, পরীক্ষা দিতে তো অফলাইনের একটা ফিল প্রয়োজন। তো এখানে ওএমআর বুকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ওএমআর দেয় সেভাবে এখানে ওএমআর সাজানো আছে, তোমরা বাসায় বসে আমাদের পরীক্ষাগুলা এই ওএমআর শিটে দেওয়ার মাধ্যমে অফলাইনের যে ফিলটা পাইতে পারো। ঠিক আছে, তার মানে অনলাইনেই অফলাইনের যে ফিলটা পাবা তোমরা। দেন 21 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো। 21 নম্বর প্রশ্নটা এইখানে, এটাও এসেছে আমাদের ভোক্যাবস থেকে। এই প্রশ্নটা এসেছে আমাদের ভোক্যাবস থেকে। 23-24 সেশনের প্রথম হয়েছিল রিয়াজ উদ্দিন, হ্যাঁ হইতে পারে, আমি তো আর চট্টগ্রাম এটাতে 38 হয়েছিলাম। তাব্বির বলছো। আচ্ছা দেখো, কনজেনিয়াল, এখানে আমাকে বলছে কি যে এই ওয়ার্ডটার অ্যান্টোনিম কি, অর্থাৎ কনজেনিয়াল শব্দটার অ্যান্টোনিম ভোকাবুলারি। কনজেনিয়াল মানে হচ্ছে যেটা উপকারী, ঠিক আছে, উপকারী বা উপযুক্ত, এই সকল শব্দে কনজিনিয়াল শব্দটা ব্যবহার করা হয়, মানে ইউজফুল, যেটা বেনিফিশিয়ারি। ঠিক আছে, দেখো ফ্রেন্ডলি মানে জানি, আমরা জানি খুবই বন্ধুত্বপূর্ণ, খুবই বন্ধুত্বপূর্ণ। ইজি মানে হচ্ছে খুব সহজ, সহজ। হস্টাইল মানে কি, হস্টাইল মানে যে মানে আমার এনিমি, যারা যারা আমাদের হচ্ছে শত্রু টাইপের, ঠিক আছে, শত্রু টাইপের, যেটা হচ্ছে অনুপকারী অর্থে ব্যবহার করে, অনুপকারী। আচ্ছা, অনুপকারী। আর সলিটারি মানে হচ্ছে নির্জন, নির্জন বা একাকী, তাদের অনেক সময় ডিপ্রেশনে থাকো, মন খারাপ করে, তারা অনেক সময় দেখা যায় কি নির্জনে বসে বসে থাকো। ঠিক আছে, তো দেখো আলটিমেটলি উপযুক্ত মানে কনজেনিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট, এর সাথে আমার যাচ্ছে কি, মানে যেটা আমার উপযুক্ত না সেটা তো অবশ্যই আমার জন্য শত্রু, তাই না? আলটিমেটলি এটা উত্তরটা আমার কি হচ্ছে, সি নাম্বারটা। আচ্ছা, সি নাম্বার, কনজিনিয়াল মানে অনুকূল, উপযুক্ত, গুড, সহজ। আচ্ছা, আবিদ আশরাফ হস্টেল লিখছো, মেরুনিসা কলি, গুড। আচ্ছা, একজন প্রশ্ন করছো তারিক আজিজ ফাহিম, সাম এবং অ্যানি এর মধ্যে পার্থক্য কি? এই দুটোই কি কাউন্টেবল? দেখো সাম এবং অ্যানি দুটাই কাউন্টেবল আনকাউন্টেবলের পূর্বে বসতে পারে, কোনো পার্থক্য নেই। দেখো সাম আর অ্যানির পার্থক্যটা হচ্ছে, আমি তোমাদের লিখি, সাম আর হচ্ছে কি অ্যানি, সামটা বসে হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে, অ্যানি বসে নেগেটিভ সেন্টেন্স। সহজ কথায় নেগেটিভ সেন্টেন্স, আর হচ্ছে দেখা যায় অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে। মানে সাধারণত সাম আর অ্যানি মানে দুইটাই দেখা যায় কি কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বেই বসে, উভয়ের পূর্বেই বসে। এবং সামটা বসে একটা পজিটিভ সেন্টেন্সে, অ্যানি বসে একটা নেগেটিভ সেন্টেন্সে। কিভাবে বসে? ধরো আমি বললাম যে আই ডিডেন্ট হ্যাভ অ্যানি ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স। আর আমি যদি বলি আই হ্যাভ সাম ওয়ার্ক, সাম ওয়ার্ক টু ডু, দেখো ওয়ার্কটাও এখানেও আনকাউন্টেবল, এখানেও আনকাউন্টেবল। বাট আমি একটাতে অ্যানি ব্যবহার করেছি, একটাতে সাম ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? দেখো অ্যানি এখানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি অ্যানি ব্যবহার করব। আর সামটা ব্যবহার করবো আমি পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। বুঝছো? তো এটাই হচ্ছে বেসিক্যালি পার্থক্য। তাছাড়া এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বেই বসতে পারে। তার এই আজিজ, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দেন পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখবো, 22 নম্বর যে প্রশ্নটা। 22 নম্বর প্রশ্নটাও এসেছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। এর আগেও একটা প্রশ্ন দেখেছি, এটা এসেছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যে গিভিং আনডিউ ফেভার্স টুয়ার্ডস কিথ এন্ড কিন। কিথ এন্ড কিন মানেটা কি, কেউ বলতে পারো? কিথ এন্ড কিন এটার মানেটা কি? যারা জমে আছো আনমিউট হয়ে বলো, কিথ এন্ড কিন মানে কি? নখদর্পণে। কিথ এন্ড কিন মানে নখদর্পণে না। আচ্ছা, কিথ এন্ড কিন মানে হচ্ছে যারা পরিবারের মানুষজন, ও, পরিবারের আচ্ছা আত্মীয় আচ্ছা। স্বজন, বুঝছো? পরিবারের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলা হচ্ছে কিথ এন্ড কিন। অর্থাৎ পরিবারের আত্মীয় স্বজনদেরকে যখন ধরো, আহ ধরো আমি দেশের প্রধানমন্ত্রী সাপোজ, তা আমি কি করলাম, আমার বড় ভাইকে আমার এপিএস বানাই দিলাম, অর্থাৎ তার কোনো যোগ্যতা নাই। তার মানে কি, এপিএস হইতে তো একটা যোগ্যতা লাগে স্বাভাবিকভাবে। অথবা আমি তাকে দুদকের চেয়ারম্যান বানাই দিলাম, অথবা তার কোনো তো যোগ্যতা নাই। এই যে পরিবারের মানুষদেরকে যে আনডিউ ফেভার্স, অর্থাৎ একটা অন্যায় ভাবে তাদেরকে যে একটা সুবিধা দেয়া হয়, এটাকে আসলে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নেপোটিজম। এটাকে বলা হয় নেপোটিজম। আর এটা যে সাথে পার্থক্য যেটা ফেভারিটিজম, সেটা হচ্ছে নেপোটিজমটা শুধুমাত্র পরিবারের আত্মীয় স্বজন স্বজনের সাথে রিলেটেড। আর ফেভারিটিজমটা হচ্ছে এর বাইরে অনেক কিছু হতে পারে, লাইক আমার ফেভারিট কিছু বন্ধু থাকতে পারে, আমার ফেভারিট কিছু পাবলিক থাকতে পারে, যাদেরকে আমি
মানে অন্যায়ভাবে কোনো একটা কিছু করতে সাহায্য করতেছি। ঠিক আছে, তো এই জন্য ফেভারিটিজম আর নেপোটিজমের পার্থক্যটা হচ্ছে এইটাই। তার মানে এটা যেহেতু আমাকে বলছে যে কিত এন্ড কিন, মানে স্পেসিফাই করে দিয়েছে যে আনডিউ ফেভারটা আমি কাদেরকে দিচ্ছি, পরিবারকে দিচ্ছি, ঘনিষ্ঠ জনদেরকে দিচ্ছি, যে এটা উত্তরটা হবে নেপোটিজম। এখানে যদি কিত এন্ড কিন না থাকতো তখন আমি কিন্তু ফেভারিটিজমটা উত্তর নিতে পারতাম। বুঝছো? আচ্ছা, তাহলে বাকি গুড। মাইনুল হাসান, আহিদ আশরাফ এ বলছো নেপোটিজম, গুড। সাব্বির হোসেন, গুড। চবির জন্য টফেল গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমি প্রথম প্রশ্নটাতেই বলেছিলাম চবির জন্য টফেল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লিপস টফেলের যে পিন পয়েন্ট পার্টটা দেখবা, এবং সেইটা ক্লাস কিন্তু আমাদের হাসনাত ভাইরা নিচ্ছে, সেগুলো করবা অবশ্যই। আচ্ছা দেন দেখো 23 নাম্বার প্রশ্নটা, টু বি অর নট টু বি ইজ দ্য ডিলেমা অফ হ্যামলেট, মানে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ক্যান বি রিপ্লেসড বাই, মানে কি এই ডিলেমা শব্দটা আসলে এখানে কোন অর্থে ব্যবহার করেছে, আমার একটা সিনোনিম লাগবে। সিনোনিম, সহজ কথা, আমার একটা সিনোনিম লাগবে। তা ডিলেমাটা জিনিসটা কি? ডিলেমার জিনিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করে কোনো যে বিহব্য, বিহ্বল হওয়া, বা কিং কর্তব্য বিমূঢ় হওয়া। ঠিক আছে, মানে কি যে আমি এটা করবো নাকি ওটা করবো বুঝতে পারতেছি না, আমি এখানে যাবো কি যাবো না বুঝতে পারতেছি না, মানে আমি একটা দোটানার মধ্যে রয়েছি, একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এইগুলাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই ডিলেমা শব্দটা। তাহলে দেখো এখানে প্রশ্নটা হচ্ছে এই ডিলেমা দ্বারা যে বিহ্বল হওয়া বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, এই যে বিষয়টা, এটা কি কোশ্চেন, মানে যেটা প্রশ্ন, এটা দ্বারা রিপ্রেজেন্ট করছে? এটা কি প্রবলেম বা সমস্যাকে রিপ্রেজেন্ট করছে? সমস্যাকে রিপ্রেজেন্ট করছে, নাকি গেজ মানে অনুমানকে রিপ্রেজেন্ট করছে? গেজ মানে আমরা জানি অনুমান করা কোনো কিছু। আর কনফিউশন, কনফিউশন মানে কি আমরা জানি, কনফিউশন মানেও যে একটা দোটানার ভিতর পড়ে যাও, এটা হবে কি হবে না, মানে পরীক্ষার হলে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, বি হবে না সি হবে, এই যে একটা ডিলেমার মধ্যে পড়ো, একটা কনফিউশনের মধ্যে পড়ো। এই অর্থে ডিলেমাটা এখানে বি মানে কনফিউশন অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কনফিউশন বলছো সবাই, গুড। কনফিউশন, কনফিউশন, মাইশা মনি, কনফিউশন। আচ্ছা, সম্রাট বিন আব্দুল মান্নান এ বলছো, ভাই এটা আসলে হবে না। এটা হচ্ছে কনফিউশন অর্থে এখানে বোঝাইছে যে টু বি অর নট টু বি ইজ দ্য ডিলেমা অফ হ্যামলেট, মানে হ্যামলেট এখানে যাবে, এখানে থাকবে কি থাকবে না, এটা হচ্ছে তার মেইন ডিলেমা বা মেইন দুশ্চিন্তাটা, মেইন সমস্যাটা। ঠিক আছে, কনফিউশন। দেন 24 নম্বর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন থেকে, যেটা আমরা একটু গ্রামারের সাথে রিলেটেড। মানে কারেকশন থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে পিন পয়েন্ট ইরোর থেকে প্রশ্ন আসে, আর এইভাবে তোমাকে চারটা সেন্টেন্স দিয়ে বলবে যে চারটা সেন্টেন্সের কোনটা সঠিক আর কোনটা ভুল। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি প্রথম যে এ নাম্বারটাতে, তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিছু জিনিস পাইবা, যে অ্যাজ ওয়েল এস, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ। এই যে সেন্টেন্স গুলা মানে এই শব্দগুলা, এর এই পাশে আর এই পাশে দুইটা সাবজেক্ট পাবা, দুইটা সাবজেক্ট পাবা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট আর এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলার ক্ষেত্রে সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার এখানে ভার্ব বসবে। অর্থাৎ আমার প্রথম সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার, প্রথম সাবজেক্টে যদি প্লুরাল হয় পরবর্তী ভার্বটাও প্লুরাল। তাহলে দেখো এখানে দ্য টেরোরিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাকমপ্লিসেস, দেখো এখানে সাবজেক্টটা আছে প্লুরাল, আর দ্য টেরোরিস্ট মানে জঙ্গি, তো এখানে সাবজেক্ট আসে হচ্ছে কি সিঙ্গুলার, তাই না? তাহলে দেখো এখানে যেহেতু আমার সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে অপর পাশে আমার ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হওয়া প্রয়োজন, সেজন্য এখানে আর না হয়ে আমার হবে ইজ। আচ্ছা, দেন আমরা বি নাম্বারটাতে আসি, যে নেইদার অফ দ্য টু ট্রাফিক লাইটস আর ওয়ার্কিং। এখানে আরেকটা রুলস আমরা শিখবো, সেটা হচ্ছে তুমি যখন দেখবা ইচ অফ, অথবা এইদার অফ, অথবা নেইদার অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এইগুলার পরে অফ, এগুলার পরে নাউনটা হবে প্লুরাল বাট ভার্বটা হবে সিঙ্গুলার। আবারও বলছি, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, আবার হইতে পারে ওয়ান অফ, এইগুলার পরে নাউনটা হবে প্লুরাল বাট ভার্বটা হবে আমার সিঙ্গুলার। দেখো নেইদার অফ দ্য টু ট্রাফিক লাইটস, লাইটস দেখো নাউনটা আমার প্লুরাল আছে, নাউনটা প্লুরাল আছে বাট ভার্বটা আবার প্লুরাল করে দিয়েছে, এখানে ভার্বটা হবে আমার সিঙ্গুলার, এজন্য এখানে হবে ইজ ওয়ার্কিং। তার মানে এই সেন্টেন্সটাও আমার কারেক্ট না, এই দুটো একটা কারেক্ট না। তারপরে আসো, দ্য নাম্বার অফ ভলেন্টিয়ার্স গ্রো এভরি ইয়ার, সেম জিনিস, এ নাম্বার অফ আর দা নাম্বার অফ, তোমরা দুইটা নিয়ম পাবা, দা নাম্বার অফ, আরেকটা হচ্ছে এ নাম্বার অফ, এ নাম্বার অফ। দা নাম্বার অফ এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, দা নাম্বার অফ এর ক্ষেত্রে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। এ নাম্বার অফ এর ক্ষেত্রে নাউনও প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। তাহলে দেখো
এখানে আবার রয়েছে দ্য নাম্বার অফ ভলেন্টিয়ার্স, নাউনটা প্লুরাল দিয়েছে, বাট গ্রোটা কি প্লুরাল ভার্ব, তার মানে এখানে আমার নাউনটা ভার্বটা কি হবে, দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার হবে, তার মানে এখানে হবে কি গ্রোস। এই জন্য এটা আমার আলটিমেটলি উত্তর হচ্ছে না। আলটিমেটলি আমার যেটা উত্তর হচ্ছে সঠিক সেটা হচ্ছে ডি নাম্বারটা, যে 2/5 অফ দ্য ফরেস্ট ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার। ঠিক আছে, তো যারা ডি বলছে, একজন বি বলেছিল, সুমাইয়া বি না, এটা উত্তরটা হবে ডি নাম্বারটা। আচ্ছা, তাহলে উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। দেন এই রুলস গুলো তোমরা জাস্ট দেখো সোর্স গুলো বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, রুলস তো আমরা দেখবো ক্লাসে। 25 নম্বরটা আমরা একটু দেখবো, যে এই প্রশ্নটা এসেছে আসলে আমাদের ইউজ অফ প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন থেকে এই প্রশ্নটা আমাদের এসেছে। তাহলে দেখো, দেন দ্য মেজর কনসার্ন অ্যামাং আর্কিওলজিস্ট, আর্কিওলজিস্ট কারা, যারা হচ্ছে ভূতত্ত্ববিদ, হ্যাঁ মানে পুরাতত্ত্ববিদ, যারা পাহাড়পুর সম্পর্কের এগুলা নিয়ে যারা আসলে মানে গবেষণা করে আর কি। দ্য মেজর কনসার্ন অ্যামাং দ্য আর্কিওলজিস্ট টুডে ইজ দ্য প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইটস। অর্থাৎ পুরাতন যে সাইট গুলো আছে সেগুলো দেখবে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আমাদের জাতির কাছ থেকে। তো ভূতত্ত্ববিদদের কাছে এটা হচ্ছে একটা কনসার্নের বিষয়, একটা দুশ্চিন্তার বিষয়। ড্যাশ আর থ্রেটেন বাই ডেভেলপমেন্ট, অর্থাৎ দেখা যায় যে উন্নয়নের নামে আমরা আমাদের ঐতিহ্যগুলোকে ধ্বংস করে যাচ্ছি। যারা চট্টগ্রামে আছে তাদের দেখবা হয়তো ওইখানে বিভিন্ন পুরাতত্ত্ব বিভিন্ন কিছু কোনো কিছু আছে, দেখা যায় কি উন্নয়নের কাজে আমরা সেই জিনিসটা ভেঙে সেখানে নতুন কিছু করছি। এগুলো হচ্ছে আর্কিওলজিস্টদের কাছে একটা দুশ্চিন্তার কারণ। দেখো এখানে রয়েছে দেম, মেনি অফ দেম। দেম রিপ্রেজেন্ট করে আসলে কে ব্যক্তিকে, সচরাচর ব্যক্তিকে। অফ হুইচ মেনি, এটা আসলে কোনো সিকোয়েন্স ফলো করছে না। ঠিক আছে, এখানে আমরা যেহেতু আর্কিওলজিক্যাল সাইটস, এটা ব্যক্তি ভিন্ন অন্য কিছু, অর্থাৎ একটা বস্তু টাইপের। আর বস্তুর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ব্যবহার করি প্রোনাউনে, একটা হচ্ছে দ্যাট ব্যবহার করি, আর একটা হচ্ছে হুইচ ব্যবহার করি। এখানে যেহেতু আমার দ্যাট নাই, আমার আলটিমেটলি আমার উত্তরটা হবে হুইচ, ম্যানি অফ হুইচ আর থ্রেটেন বাই ডেভেলপমেন্ট। ঠিক আছে, একটু 25-এর উত্তরটা হবে এ নাম্বারটা। আচ্ছা, এটা উত্তরটা এ হবে। ঠিক আছে, দেমটা বেসিক্যালি এ নাম্বারটা হবে এটা। আচ্ছা, দ্য টেরোরিস্ট এটা প্লুরাল হবে না। টেরোরিস্টের প্লুরাল হচ্ছে টেরোরিস্টস। টেরোরিস্টস, এটা এস যুক্ত করা যায় দেখবা, পুরের সাথে তুমি কখনো পুরস লিখতে পারবা না। ঠিক আছে, যে প্রশ্নটা করলা, তারিক আজিজ ফাহিম, যে দেখো টেরোরিস্ট কিন্তু কোনো মানে অ্যাজেক্টিভ না, পুর হচ্ছে একটা অ্যাজেক্টিভ, সেজন্য ওটাকে আমি প্লুরাল ধরবো। বাট টেরোরিস্ট হচ্ছে একটা নাউন, এটাকে তুমি প্লুরাল করতে পারবা। বাট দেখো পুরকে তুমি কখনো প্লুরাল করতে পারবে না, মানে পুরস লিখতে পারবে না। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সেজন্য ওটার উত্তর ওটা সিঙ্গুলারই হবে। দেন আমরা 26 নম্বর প্রশ্নে যাব। দেখো এটাও এসেছে আমাদের লিটারেচার থেকে, লিটারেচার থেকে। দেখো লিটারেচার থেকে প্রশ্নটা এসেছে, এবং আমি বলেছি প্রথমেই যে লিটারেচার থেকে আমাদের তিন ধরনের আসে। তিন ধরনের কি কি, একটা হচ্ছে ফিগার অফ স্পিচ আসে। আচ্ছা, তুমি যারা আছো দেখি তোমরা শুনছো কিনা। তিনটা আমি অপশন বলেছিলাম লিটারেচার থেকে আসে, কে বলতে পারবা? যে বলতে পারবা তার জন্য পুরস্কার আছে। কেউ কি বলতে পারবা? তোমাদেরকে আনমিউট হওয়ার অপশন দিচ্ছি, কেউ বলতে না পারলে। তিনটা অপশনের কথা বলেছিলাম। আচ্ছা, কেউ বলতে পারছো না, তোমাদেরকে মাইট দিতে হবে। দেখো তিনটা অপশনের ভিতর দেখো, প্রথমটা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে, অর্থাৎ সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, এইগুলা থেকে একটা আসবে। দেন আমাদের বুকস রিলেটেড, অর্থাৎ বইটা কার লেখা, বইটা আহ, কোন সময়কার, অথবা বইটার মানে কোন ধরনের গ্রন্থ, এটা কি উপন্যাস নাকি নাকি এই এরকম একটা কিছু। আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের লিটারারি টার্ম থেকে, লিটারারি টার্ম থেকে প্রশ্ন আসে। এই এই তিনটা পার্ট থেকে আমাদের লিটারেচার থেকে প্রশ্ন আসে। এই যে প্রশ্নটা এটা এসেছে আমাদের লিটারারি টার্ম থেকে। ঠিক আছে, তাহলে লিটারারি টার্মটা হচ্ছে ইলেজি। ইলেজি মানেটা কি? ইলেজি মানে হচ্ছে, দেখো স্যাটায়ার মানে হচ্ছে মানে ব্যঙ্গাত্মক রচনা, মানে কাউকে ব্যঙ্গ করে যখন আমরা কিছু রচনা করি সেটাকে বলা হচ্ছে স্যাটায়ার, মানে ব্যঙ্গাত্মক রচনা। তো রচনা। আচ্ছা, লিমারিক কি? লিমারিক হচ্ছে 5 লাইনের একটা পয়েম, 5 লাইনের পয়েম। ঠিক আছে, মানে 5 লাইনের কবিতাগুলো যেগুলো খুবই হাস্যরসাত্মক সেগুলোকে বলা হয় লিমারিক। রোমান্টিক সং মানে আমরা জানি, তোমরা
এই যুগের মানুষজন খুব ইজিলি বুঝতে পারো। আর পয়েম অফ লেমন্টেশন মানে হচ্ছে শোক গাথা। পয়েন্ট অফ লেমন্টেশন লেমন্টেশন হচ্ছে শোক গাথা, অর্থাৎ যেগুলো খুব ট্র্যাজেডি নিয়ে লেখা হয়, মানে শোকের যে রচনাগুলা সেগুলোকে বলা হচ্ছে পয়েম অফ লেমেন্টেশন। এই এলিজিটা হচ্ছে এই পয়েম অফ লেমন্টেশনকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যে সকল রচনাগুলা মানে কারো কোনো ট্র্যাজেডি নিয়ে লেখা হয়েছে বা শোকের কোনো কাহিনী নিয়ে লেখা হয়েছে সেগুলোকে বলা হয় এলিজি। এটা উত্তরটা হবে ডি নাম্বারটা। একজন বলছে আমি কিছু জানি না স্যার। আচ্ছা, কিছু জানো না, জানার জন্যই আসছো। সিমিলি মেটাফর, হ্যাঁ, তারিক আজিজ ফাহিম, গুড। তারিক আজিজ ফাহিম, তুমি কি টেরোরিস্ট আর ওই পুরের পার্থক্যটা বুঝতে পারছো? তুমি কনফিউজ হয়ে গিয়েছিলা, টেরোরিস্টটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা যায়, বাট পুরটাকে তুমি নাউন বুঝতে পারবা না। হ্যাঁ, লিটারারি টার্ম আর ফিগার অফ স্পিচ আলাদা। দেখো, ফিগার অফ স্পিচটা হচ্ছে আমি কেন ব্যবহার করি, ওইগুলো ব্যবহার করি যে রচনাটাকে মানে মনোমুগ্ধকর করার জন্য। লাইক সিমিলি মেটাফোরটা কেন ব্যবহার করি, একজন আরেকজনের সাথে তুলনা করার জন্য, সিগনিফিকেন্স বোঝানোর জন্য। আর লিটারি টার্মটা হচ্ছে মানে ওই সাথে কোন ধরনের লিটার এগুলাকে রিপ্রেজেন্ট করে। ইলিজি হইতে পারে, আবার দেখবা কোথাও ইপিক লেখা থাকতে পারে, মানে এগুলা দ্বারা কি বুঝাচ্ছে। ঠিক আছে, মানে ইলিজি ইপিক হচ্ছে একটা নাম, আর ফিগার অফ স্পিচটা হচ্ছে মানে একটা স্পিচের একটা ফিগার, আমরা ডেকোরেট করি। মানে স্পিচটাকে, একটা রচনাটাকে আরো সুন্দর করার জন্য আমরা ডেকোরেট করি ফিগার অফ স্পিচ দ্বারা। ঠিক আছে, আমি যদি বলি যে যে আহ, ধরো বললাম বাঘের সাথে তোমার সাথে আমি তুলনা করবো না, তোমার শক্তি বুঝাইতে, আমি যদি বলি যে ইউ আর মাইটি, ধরো বললাম যে ইউ আর মাইটি মানে তুমি খুব শক্তিশালী, এটা এক ধরনের প্রশ্ন, মানে এটা এক ধরনের বাক্য। আর আমি যদি বাক্যটাকে ডেকোরেট করি, আমি ধরে বললাম যে ইউ আর লাইক আ টাইগার, এই যে টাইগারের সাথে আমি ইউ কে তুলনা করছি, এটা বেশি সুন্দর দেখাচ্ছে নাকি আমি জাস্ট একটা সিম্পল সেন্টেন্স লিখলাম যে ইউ আর মাইটি, এটা বেশি সুন্দর দেখাচ্ছে? ফিগার অফ স্পিচের কাজটা হচ্ছে আমার স্পিচটাকে অর্থাৎ বাক্যটাকে ডেকোরেট করা, বাক্যটাকে সৌন্দর্যমণ্ডিত করা। ঠিক আছে, মানে রিডারদের কাছে এটাকে আকৃষ্ট করা। আর এই লিটারারি টার্মটা হচ্ছে এগুলো একটা নামকে রিপ্রেজেন্ট করে, জাস্ট, তাছাড়া কিছু না। আচ্ছা, দেন আমরা পরবর্তী প্রশ্নটাতে যাব, 27 নম্বর প্রশ্নটা দেখো। এটা এসেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে ওয়েন শি পার্টেড। পার্টের ক্ষেত্রে দুইটা প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে পার্ট উইথ, আর একটা হচ্ছে পার্ট ফ্রম। আচ্ছা, পার্ট উইথ আর হচ্ছে পার্ট ফ্রম, কখন কোনটা ব্যবহার করি? দুইটা অর্থই হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হওয়া। তাহলে কখন কোনটা আমরা ব্যবহার করতে পারি, কেউ বলতে পারবা? আচ্ছা, দেখো, পার্ট ফ্রমটা আমরা ব্যবহার করব হচ্ছে যখন কোনো ব্যক্তির কাছ থেকে বিচ্ছিন্ন হব। আর পার্ট উইথটা ব্যবহার করব ব্যক্তি ভিন্ন অন্য কিছু, মানে কোনো একটা বস্তুর কাছ থেকে যখন আমরা বিচ্ছিন্ন হব। আচ্ছা, একজন একটা কমেন্ট করেছো কি, ব্যক্তি আর ফ্রেন্ড রিমি লিখছো, ব্যক্তির কাছ থেকে বলে ফ্রম, গুড। হ্যাঁ, আশা করেছিলাম বলছো, মানে মানে সবচেয়ে সহজ প্রশ্ন আসলে ঢাবিতে হয়। আর সবচেয়ে কঠিন প্রশ্ন আমার কাছে লাগছিল জাহাঙ্গীরনগরে, যেখানে আমি সপ্তম হয়েছিলাম, বুঝছো? মানে তোমরা যে ডিউ নিয়ে যে এত ডিপ্রেশন আসো না, আসলে এত ডিপ্রেশনে কিছু নেই। মানে ডিউতে চান্স পাওয়া হচ্ছে সবচেয়ে ইজি, তোমরা যদি জাস্ট টেকনিক্যালি একটু পড়ো। অন্যান্য গুলাতে দেখবা খুব মাথা মাথা না ঘাটালে উত্তর করতে পারবা না। ঠিক আছে, তো ডিউ নিয়ে তো ফ্রাস্ট্রেশন হওয়ার কিছু নাই। তোমরা ডিউর প্রস্তুতিটা খুব ভালোভাবে নাও, তাহলেই দেখবা। আচ্ছা, তাহলে যেহেতু এখানে আমাকে বোঝাচ্ছে যে ওয়েন শি পার্টেড হার প্যারেন্টস, ঠিক আছে, পার্টেড হার প্যারেন্টস আইস ওয়ার ফুল অফ টিয়ার্স, তাহলে ব্যক্তির কাছ থেকে যেহেতু পার্টেড হচ্ছে মানে বিচ্ছিন্ন হচ্ছে, আর প্যারেন্টস যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে এখানে হবে কি ফ্রম। ওয়েন শি পার্টেড ফ্রম হার প্যারেন্টস, ঠিক আছে, পার্ট ফ্রম পার্সন, গুড। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আরো ভয় লাগে। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আসলে বারবার রিডিং করবা, তোমরা বারবার পড়বা, মানে একবার পড়লে আসলে মনে থাকে না। আর আমরা সচরাচর কি করি, মানে জাস্ট এই করি। আমরা হচ্ছে বইগুলোতে ম্যাক্সিমাম দেখবা জাস্ট এইটুক লেখা থাকে, পার্ট উইথ বস্তু, পার্ট ফ্রম ব্যক্তি। আর তুমি যখন এটা পড়তিছো, চেষ্টা করবে এমন একটা বই থেকে পড়ার যেই বইটাতে এর সাথে সেন্টেন্স মেক করে দেওয়া আছে। তুমি যদি সেন্টেন্সে অ্যাপ্লাই করে পড়তে পারো তাহলে সবচেয়ে ইজিলি তুমি মনে রাখতে পারবা, বুঝছো? মানে সেন্টেন্স মেক করে যেখানে দেওয়া আছে সেখান থেকে পড়বা। জাস্ট যদি তুমি এইটুক পড়ো পার্ট উইথ বস্তু, বস্তু বুঝালে পার্ট উইথ, ব্যক্তি বুঝালে পার্ট ফ্রম, তুমি মনে রাখতে পারবা না। তুমি সেন্টেন্স অ্যাপ্লাই করে করে মনে রাখবা, এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। ঠিক আছে, দেখো 28 নম্বরটা, চায়না হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যানাইন পপুলেশন,
হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ কানেক্টেড উইথ, দেখো ক্যানাইন, ক্যানাইন শব্দটা দ্বারা কি বুঝাইছে, মানে ক্যানাইনের আসলে একটা সিনোনিম এখানে চাইছে। ক্যানাইন দ্বারা কি বুঝায়, কে বলতে পারো? হ্যাঁ, অনেক বই আছে, অনেক বই আছে, অনেক বই আছে, যে কোনো একটা বই পড়ো। হ্যাঁ, আশাউল ইসলাম, কোপ দি তো দিবাই, তুমি প্রশ্নের উত্তর দাও দেখি কত পারো। ক্যানাইন বলতে কি বুঝায়? তোমার স্যার নামের পাঁচ সাথে দাও। হাজার তোমার নামের সাথে কিন্তু আমার মিল আছে, আমার পুরো নাম হচ্ছে আশরাফুল আলম সাগর, আর তোমার নাম দেখতেছি আশরাফুল ইসলাম। পাঁচ। আচ্ছা, দেখো ক্যানাইন মানে কি বলতে পারবা? ক্যানাইন মানে হচ্ছে ডগ। ডগের কাইন্ড অফ সিনোনিম টাইপের হচ্ছে ডগস, তার মানে কি এটা ক্যানাইনটা হচ্ছে ডগকে রিপ্রেজেন্ট করে। এ নাম্বারটা ডিউতে কোপাই দিবা, তোমার জন্য দোয়া রইলো, ডিউতে কোপাও, এবং দেখা হবে ক্যাম্পাসে, ক্যাম্পাসে কোপাইতে পারলে তো অবশ্যই দেখা হবে, অন্য জায়গায় কোপাইলে দেখা নাও হইতে পারে তোমাদের সাথে। ঠিক আছে, এবং ডিউ খুবই ড্রিমিং একটা প্লেস, আসলে না আসলে কেউ বুঝবা না। ঠিক আছে। আচ্ছা, 29 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো। এই ওয়ার্ডটা, এটা এসেছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের সিইউ বি ইউনিটের জন্য, বুঝছো? দেখো, এ বুক অফ ওয়ার্ডস এন্ড দেয়ার সিনোনিমস ইজ কল্ড, মানে বোঝাচ্ছে এমন একটা বই যে বইটাতে শব্দ রয়েছে এবং শব্দের সমার্থক শব্দ রয়েছে, সেই বইটাকে আমরা কি বলবো? আমরা একটু এখান থেকে আসি। ডিকশনারি, ডিকশনারি মেইনলি বোঝায় হচ্ছে, ডিকশনারিতে আসলে ওয়ার্ড থাকে, ওয়ার্ডের মিনিং থাকে। ঠিক আছে, মিনিং থাকে। আবার ওয়ার্ডে অনেক সময় মানে ওয়ার্ড আর ওয়ার্ডের মিনিং রিলেটেডই থাকে, এবং সেখানে সিনোনিমের পাশাপাশি দেখা যায় কোথাও অ্যান্টোনিমও থাকে। এটা হচ্ছে ডিকশনারি। ইটিমোলজিটা হচ্ছে একটা স্টাডি অফ, ধরো যে অরিজিন অ্যান্ড হিস্টোরি অফ এ ওয়ার্ড, অরিজিন অথবা হিস্টোরি অফ এ ওয়ার্ড নিয়ে যেই গ্রন্থে লেখা হয় সেটা হচ্ছে ইটিমোলজি। আর কলোকেশন হচ্ছে দুইটা শব্দ যখন একসাথে ব্যবহার করা হয়, অর্থাৎ একত্রিত শব্দ, সেগুলোকে বলা হয় কলোকেশন। লাইক ধরো যে বললাম যে স্ট্রং ম্যান, স্ট্রং ম্যান, এই দুইটা শব্দ দ্বারা কিন্তু একজন মানুষকে বোঝাচ্ছে যে মানুষের শক্তিশালী, তাই না? এগুলোকে বলে কলোকেশন। থেজারার্স মানে হচ্ছে সমার্থক শব্দকোষ, সমার্থক শব্দকোষ, মানে সমার্থক শব্দের যে বইটা থাকে, অর্থাৎ ওয়ার্ড থাকবে, ওয়ার্ড মিনিং থাকবে এবং সমার্থক শব্দ থাকবে, সেটাকে বলে থেজারার্স। এই জন্য এর উত্তরটা হবে হচ্ছে এ নাম্বারটা, 29 নম্বরটা। আচ্ছা, রুটস অফ ওয়ার্ডস মিন ইটিমোলজি, অথবা ওয়ার্ডের অরিজিন বা হিস্টোরিটাকে, অরিজিন বা রুটস একই জিনিস। গুড, আশাউল ইসলাম। দেন 30 নম্বরটা, লাস্ট প্রশ্ন, এটাও এসেছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। তোমরা যারা বাংলা ব্যাকরণে ভালো, তারা যদি ইংরেজিটা নাও পড়ো তাও পারবা। The person who writes or reads dash is called a lexicographer. লেক্সিকোগ্রাফি মানে কি? কেউ বলতে পারবা লেক্সিকোগ্রাফি মানে কি? স্যার অর্থতত্ত্ব। অর্থতথ্য তো সিমেন্টিক্স বুঝাই গাধা, বুঝছো? সিমেন্টিক্স হচ্ছে অর্থতত্ত্ব, ফোনোলজি হচ্ছে ধ্বনিতত্ত্ব, মরফোলজি হচ্ছে তোমাদের শব্দতত্ত্ব, আর একটা কি বাদ বাদ থাকলো, বাক্যতত্ত্ব। সিনটেক্স বোঝায় হচ্ছে বাক্যতত্ত্বকে, আর সিমেন্টিক্স হচ্ছে অর্থতত্ত্ব। লেক্সিকোগ্রাফি হচ্ছে অভিধান তত্ত্ব, অভিধান তত্ত্ব। অভিধান তো বুঝো নাকি? নাকি কখনো অভিধান দেখো না? বাংলা একাডেমি যে বিভিন্ন অভিধান থাকে, তাহলে যারা হচ্ছে ডিকশনারি লেখে তাদেরকে বলা হয় হচ্ছে লেক্সিকোগ্রাফার। দেখো, ডিকশনারি মানেও হচ্ছে অভিধান বোঝায়, বুঝছো? তাহলে যারা ডিকশনারি লেখে বা ডিকশনারি এডিট করে তাদেরকে বলা হয় লেক্সিকোগ্রাফার, বা আবিধানিক যে মানুষগুলো তাদেরকে বলা হয়, বুঝছো? আচ্ছা, 30C 30D, অভিধান যিনি লেখেন। ভাইয়া, গুচ্ছ খ ইউনিটে কি বিভাগ পরিবর্তন পরীক্ষা দেয়া যায়? আমাদের সময় মেবি দেয়া গিয়েছিল না, আমাদের সময় বা এবারও খ ইউনিটে পরীক্ষা দেওয়া যায় নাই। এটা আসলে ডিপেন্ড করে সার্কুলার কোন বছর কেমন দেয় তার উপরে, বুঝছো? সার্কুলার কেমন দেয় তার উপরে আসলে এগুলো ডিপেন্ড করে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো আজকে। তোমাদের কোনো প্রশ্ন আছে? যারা জুমে আছো আনমিউট হয়ে প্রশ্ন করো, কি জানতে চাও? যেহেতু অ্যাডমিশন পরীক্ষা দিবা, অ্যাডমিশন রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবা। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তার মানে তো তোমরা অবশ্যই সবকিছু জানো। স্যার সি এর ডি বি ইউনিটের মান বন্টনটা কি? কিসের মান বন্টন? প্রশ্নের কত কত থাকে বাংলা 30 ইংরেজি? 30 40, বাংলায় 30টা, ইংরেজিতে 30টা, আর হচ্ছে জিকে তে 40টা প্রশ্ন থাকে। তো দেখো, আজকে যে আমরা ক্লাসটা দেখলাম, এখানে দেখো যে
প্যাসেজ থেকে 4টা প্রশ্ন, পিন পয়েন্ট ইরোর থেকে 2টা, লিটারেচার থেকে 2টা, মিনিং বেস 3টা, টেক্সট বুক 2টা, রাইট ফর্ম ভার্ব একটা, ওয়ানার সাবস্টিটিউশন থেকে 4টা প্রশ্ন আসছে, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে 3টা আসছে, এনালজি থেকে একটা, ভোকাবুলারি থেকে একটা, কানেক্টরস থেকে একটা, ভোকাবুলারি থেকে 4টা। আচ্ছা দেখো, আমরা দুইটা ভাগে ভাগ করি সবসময়, আমি যখন পড়াই দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রামার কেন্দ্রিক, একটা হচ্ছে গ্রামার কেন্দ্রিক বাদে। মোট 30টা প্রশ্ন, আমি একটু গ্রামার গুনি কয়টাতে গ্রামার আছে। পিন পয়েন্ট ইরোর 2টা, দেন রাইট ফর্ম ভার্ব একটা, মোট 3টা, দেন কারেকশন 4টা, 5টা, আর প্রিপোজিশন তো মুখস্থ। মানে কি 30টা প্রশ্নের ভিতর তোমার গ্রামার আসছে মাত্র 5টা, আর বাকি 25টা প্রশ্ন আসছে আমাদের বাইরে থেকে। তাহলে আমি কাকে গুরুত্ব দিব? আমরা বিশ্ববিদ্যালয়ে যারা প্রস্তুতি নেই, ধরাটা খাই এই জায়গাটাতে, খালি গ্রামার পড়ি, খালি গ্রামার পড়ি, পড়তে পরীক্ষা গিয়ে দেখি যে গ্রামার আসছে মাত্র 5টা 30টার ভিতর, বাকি 25টা আমি হাও পারতেছি না। এই কনসেপ্টটা থেকে সবসময় বের হয়ে আসবা। ঠিক আছে, তোমাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস আমাদের করানোর উদ্দেশ্যই একটাই, কোথা থেকে প্রশ্নটা আসছে এটা আগে মাথায় গেঁথে নাও, সেই অনুযায়ী পড়াশোনা করো। বুঝছো? তাহলে এই যে গ্রামারটাকে যতটা গুরুত্ব দাও, ঠিক ততটাই গুরুত্ব দিবা, মানে তার চেয়ে বেশি বরং গুরুত্ব দিবা এই ওয়ার্ড কেন্দ্রিক বা ভোকাবুলারি কেন্দ্রিক, মিনিং বেস কেন্দ্রিক বা ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক যে প্রশ্নগুলো তোমাদের আসে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রশ্ন কিছুটা গ্রামার আসে। হ্যাঁ, তুমি সাব্বির হোসেন, তুমি যে বইগুলোর কথা বলছো, মানে বই তো প্রায় সেমই, সব বইতে সেম থাকে, এগুলা পড়লেই হবে। ডিইউ এর সার্কুলার কবে দিবে? তোমাদের তো এইচএসসি পরীক্ষা শেষই হয় নাই এখনো, শেষ হলে খুব শীঘ্রই পেয়ে যাবে ডিইউ এর সার্কুলার। মানে মোটামুটি দেখা যায় কি, মানে রেজাল্টের পরপরই দিয়ে দেয় সার্কুলারটা। আচ্ছা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রশ্ন কিছুটা গ্রামার আসে, বাট আমাদের টার্গেট যদি কুমিল্লা করি তাহলে কিন্তু দেখবে একটাও হবে না। তুমি টার্গেট করো বেস্ট হওয়ার, অ্যাটলিস্ট গুড পাওয়া। বুঝছো? মানে সর্বোচ্চ, সর্বোচ্চ যেটা সেটাকে টার্গেট করো, সেটা না পাইলে তার আগের পরেরটা পাইতে পারবা। আর তুমি যদি টার্গেটই করো একদম নিচেরটা, আমি কোনো ইউনিভার্সিটিকে খারাপ করতেছি না, বাট তারপরও একটা পার্থক্য থাকে। চেষ্টা করো টার্গেটটা সবসময় বড় রাখা। আচ্ছা, যেহেতু কারো প্রশ্ন নেই, তোমাদের আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।